দিন যায়, মাস যায়, বছর চলে যায়। একটা সময় ক্যালেন্ডার পরিবর্তন হয়ে যায়, কিন্তু এই মানুষগুলো কেন পরিবর্তন হয় না? সব সময় তারা এই সেকেলের চিন্তাভাবনা নিয়ে পড়ে থাকে। আচ্ছা, এটা কি সেকেলের চিন্তাভাবনা, নাকি নিজের অবস্থানের প্রতি তীব্র অহংকার? হবে হয়তো অহংকার, তবে মানুষগুলো হয়তো ভুলে যায় ক্যালেন্ডারের পরিবর্তনের সাথে সাথে মানুষের ভাগ্যও পরিবর্তন হয়। চৌধুরী বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আনমনে কথাগুলো ভাবছিল নীল। রাত বাজে প্রায় 12টা, কিন্তু নীলের চোখে এখনো ঘুম নেই। সে এখনো আনমনে ভেবে চলেছে কে হচ্ছে বা কে হতে চলেছে। জীবনটাকে আজকে কোথায় এনে দাঁড় করিয়েছে। জীবনের ছোট্ট একটা ভুল তাকে আজকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছে। নিজের জীবন নিয়ে নিজেই আফসোস করছিল। এমন সময় হুট করে বাড়ির ভেতর থেকে চেঁচামেচির শব্দ তার কানে আসতে সে দ্রুত ছাদ থেকে নেমে নিচের দিকে চলে যায়। নীল ছাদ থেকে নিচে আসতেই দেখে আজকে আবার চৌধুরী সাহেব ড্রিঙ্কস করে এসেছেন এবং আতিয়া চৌধুরীর সঙ্গে খারাপ ব্যবহার করছেন। একপাশে খুব জড়সড় হয়ে ভয়ে কুঁকড়ে দাঁড়িয়ে আছে চৌধুরী বাড়ির একমাত্র কন্যা এবং এই চৌধুরী এম্পায়ারের একমাত্র উত্তরাধিকারী আদিবা চৌধুরী। আশরাফ চৌধুরী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কর্ণধার এবং আতিয়া চৌধুরী হল আশরাফ চৌধুরীর বিয়ে করা বউ, নামমাত্র বউ। কারণ তাদের সম্পর্ক এখন পর্যন্ত নীল বুঝে উঠতে পারছে না। একপাশে দাঁড়িয়ে মমতাজ চৌধুরী শয়তানি হাসি দিচ্ছে। মমতাজ চৌধুরী হলো আশরাফ চৌধুরীর একমাত্র বোন। আরে ভাইয়া, তোমাকে কতবার বলেছি এইসব আপদকে বাড়ি থেকে বের করে দাও। জন্ম তো দিয়েছে একটা মেয়ে। আমরা আমাদের বংশের প্রদীপ পাইনি এই অপয়া মেয়েটার জন্য। আজকে যদি সে তোমাকে একটা ছেলে সন্তান উপহার দিতে পারতো, তাহলে আমাদের এই সাম্রাজ্যের শাহজাদা হতো সে এবং আমাদের ঢাল হয়ে দাঁড়াতো। কিন্তু না, দিয়েছে এক কন্যা সন্তান। কি বলছো এসব ফুপ্পি তুমি? আমি আমার বাবার জীবনে বোঝা হয়ে নয়, আমি আমার বাবার জীবনে শক্তি হয়ে থাকতে চাই। আপু, তুমি কিছু বলছো না কেন ফুপ্পিকে? চুপ, একদম চুপ। মা মেয়ে মিলে আমার জীবনটা একদম জাহান্নামে পরিবর্তন করে দিয়েছে। তোরা আমার চোখের সামনে থেকে সরে যেতে পারিস না? আমি আর সহ্য করতে পারছি না। তোরা হলি আমার জীবনের কাল, বিশেষ করে তুই। তোর জায়গায় যদি আজকে আমার একটা ছেলে সন্তান থাকতো, তাহলে আমার পুরো সাম্রাজ্যটা দু হাতে আগলে রাখতো, শত্রুদের এই সকল চোখ থেকে বাঁচতে পারতো। আমি পুরোপুরি একা হয়ে গেছি শুধুমাত্র তোদের জন্য। কি বলছোটা কি তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? মেয়ের সামনে কি ধরনের ভাষা ব্যবহার করছো তুমি? তুমি আমাকে বলো, ঠিক আছে, কিন্তু ও তোমার মেয়ে, তোমার সন্তান, তোমার অংশ। তুমি কিভাবে ওকে এইভাবে অপমান করতে পারো? চুপ, একদম চুপ। ওই তো মেয়ের ছিরি, তার উপরে আবার এত কথা কিসের? তাছাড়া আমার ভাইয়া তো ভুল কিছু বলেনি। আজকে ওই মেয়ের জায়গায় যদি আমার একটা ভাতিজা থাকতো, তাহলে আমার ভাইকে দুই হাতে আগলে রাখতে পারতো। নীল একপাশে দাঁড়িয়ে দরজার আড়াল থেকে খুব মনোযোগ দিয়ে সবার কথা শুনছিল। তার চোখে মুখে তাক ছিল আর ঘৃণা স্পষ্ট। সে ভাবছিল একটা মানুষ কতটা নিচু হলে নিজের সন্তানকে এইভাবে ছোট করতে পারে। এদিকে আদিবা তার বাবা এবং ফুপির এমন কথাবার্তা শুনে আর সহ্য করতে পারে না। কোনো সন্তানই বা নিজের বাবার মুখে এমন কথা সহ্য করতে পারে? আদিবার চোখ ফেটে পানি আসছিল। অন্যদিকে আতিয়া চৌধুরী অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি না পারছেন মাতাল স্বামীকে কিছু বলতে, না পারছেন মেয়েকে সান্ত্বনা দিতে। এক বুক হাহাকার নিয়ে তিনি যেন পাথর হয়ে গিয়েছিলেন। নীল দেখল আদিবা আর অপমান সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে নিজের ঘরের দিকে দৌড়ে চলে গেল। নীল মনে মনে ঠিক করল এই বাড়ির মানুষগুলোর অহংকার আর এই ভুল ধারণা তাকেই ভাঙতে হবে। আদিবা কাঁদতে কাঁদতে চলে যাওয়ার পর ড্রয়িং রুমের পরিবেশ আরও বিষাক্ত হয়ে ওঠে। আশরাফ চৌধুরী সোফায় হেলান দিয়ে বসে অস্থিরভাবে তাকাচ্ছিলেন। ঠিক তখনই তার নজর পড়ে দরজার কোণে দাঁড়িয়ে থাকা নীলের দিকে। নেশার ঘোরে তার মেজাজ তখন তুঙ্গে। এই ছোকরা,
তুই ওখানে মূর্তির মতো দাঁড়িয়ে কি দেখছিস? আমার সামনে থেকে যা বলছি তা কর। যা নিচে গিয়ে আবার গাড়ির পেছনের সিট থেকে বিয়ারের বোতলটা নিয়ে আয়। দাঁড়িয়ে আছিস কেন, যা। স্যার, আপনি কি একটু ভেবে দেখবেন? আপনি তো অলরেডি অনেক ড্রিঙ্ক করেছেন, রাতও অনেক হয়েছে। এখন আরও খেলে আপনার শরীরটা খারাপ করতে পারে। বরং আপনি গিয়ে একটু বিশ্রাম নিলে ভালো হতো না? ওলে বাবা, শোনো কথা। এই বাড়িতে এখন কাজের লোকেরাও আমাদের উপর মাতব্বরি করবে। আমাদের ভালো মন্দ এখন এই ক্ষেত থেকে আসা কাজের ছেলে শেখাবে। এই তুই কে রে? তোর সাহস তো কম না। তুই কি ভুলে গেছিস যে তুই এই বাড়ির একজন সামান্য চাকর? মমতা, ও তো খারাপ কিছু বলেনি, ও তো ওনার ভালোর জন্যই বলেছে। কেন ছেলেটাকে এভাবে কথা শোনাচ্ছ? তুমি চুপ করো তো বৌদি। তোমার আশকারাতে এই চাকর বাকররা মাথায় উঠেছে। এই নীল, তোকে যা বলা হয়েছে তুই তাই করবি। বেশি জ্ঞান দিতে আসবি না। তোর মতো 10টা কাজের লোক রাখার ক্ষমতা আমার ভাইয়ের আছে। এই আপদগুলোর যেমন স্বভাব, এই চাকরটারও হয়েছে তেমন। যা বলছি তাই কর, নাইলে কাল সকালে তোকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেব। মনে রাখবি, তুই আমাদের দয়ায় এখানে আছিস। ঠিক আছে ফুপি আম্মা, আপনি যখন বলছেন আমি নিয়ে আসছি। আমি তো শুধু স্যারের স্বাস্থ্যের কথা ভেবে বলেছিলাম। তোকে আর ভাবতে হবে না, যা বলছি তাই কর। আমার মাথাটা ছিঁড়ে যাচ্ছে, এখন আমার ওটাই লাগবেই। তাড়াতাড়ি যা। নীল আর কোনো তর্কে গেল না। সে মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। গ্যারেজে রাখা দামি গাড়িটার কাছে গিয়ে সে বিয়ারের বোতলটা হাতে নিল। নীল কিছুক্ষণ চুপচাপ অন্ধকারে দাঁড়িয়ে রইল। তার চোখে তখন ক্ষোভ আর বুদ্ধির লড়াই চলছে। এই লোকটা ক্ষমতার দাপটে অন্ধ হয়ে গেছে। নিজের স্ত্রী সন্তানের চোখের পানির কোনো মূল্য নেই তার কাছে। এইভাবে চলতে থাকলে আদিবা কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই বিষ খেয়েই তো লোকটা জানোয়ার হয়েছে। আজ যদি একে শান্ত করানো আছে, তবে সারা রাত এই বাড়ির ওপর দিয়ে ঝড় বয়ে যাবে। কিছু তো একটা করতেই হবে। এই চৌধুরীর সাম্রাজ্য একদিন যার পায়ে লুটোপুটি খাবে, আজ তাকে কিনে এই মাতার লোকের গালি শুনতে হচ্ছে। নীল পকেট থেকে ছোট্ট একটা শিশি বের করলো। এটি মূলত তার নিজের সাথে রাখা কড়া ঘুমের ওষুধ। সে খুব সাবধানে বোতলের মুখটা খুলে তাতে কয়েক ফোঁটা মিশিয়ে দিল। এই তো কাজ হয়ে গেছে। চৌধুরী সাহেব, আজকের রাতটা আপনাকে ঘুমিয়ে কাটাতে হবে। আপনার এই নেশার ঘড়ি করা অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। আপনি ঘুমলে অন্তত আতিয়া মা আর আদিবা একটু শান্তিতে থাকতে পারবে। আমি বাড়ির চাকর সেজে থাকলেও অন্যায় দেখে মুখ বুজে থাকার মানুষ আমি নই। সময় আসুক, আপনাদের এসব অহংকার আমি ধুলোয় মিশিয়ে দেব। তখন বুঝবেন এই খ্যাত ছেলেটা আসলে কে। নীল মুখে এক চিলতে মুচকি হাসি নিয়ে বোতলটা নিয়ে আবার ড্রয়িং রুমের দিকে এগোতে লাগলো। সে মনে মনে জানে এই ছোট পদক্ষেপটাই আজ আদিবাদের রাতের শান্তি ফিরিয়ে দেবে। নীল ড্রয়িং রুমে ফিরে এসে শান্ত ভঙ্গিতে বিয়ারের বোতলটি আশরাফ চৌধুরীর সামনে রাখলো। লোকটা তখন রাগে আর নেশায় কাঁপছিল। বোতলটি পাওয়া মাত্রই তিনি গোগ্রাসে গিলতে শুরু করলেন। কড়া ওষুধের প্রভাবে 10 মিনিটের মাথায় তার শরীর এলিয়ে পড়তে শুরু করলো। মমতা, মমতা, আমার মাথাটা কেমন ঘুরছে রে। চারপাশটা সব ঝাপসা দেখছি কেন? এই নীল, কি দেখছিস আমায়? তোর কথা বলতে পারছি না। মমতা, আমাকে ধর, আমি বোধহয় পড়ে যাব। ভাইয়া, এ কি তুমি এমন করছো কেন? সামান্য এক বোতলই তো, তোমার এমন হওয়ার কথা নয়। নীল, তুই কি উল্টাপাল্টা কিছু দিয়েছিস? না না, ও তো নতুন বোতল ছিল। ভাইয়া চলো, সাবধানে পা ফেলো। আমি তোমাকে তোমার ঘরে পৌঁছে দিচ্ছি। বৌদি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক না দেখে এদিকে হাত লাগান। মমতাজ আর আতিয়া চৌধুরী মিলে আশরাফ চৌধুরীকে শোবার ঘরে নিয়ে গেলেন। নীল দূর থেকে দেখলো লোকটা বিছানায় পড়া মাত্রই গভীর ঘুমে তলিয়ে গেল। বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। আতিয়া চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরে গেলেন। তার নিজের খাওয়ার রুচি নেই, কিন্তু মেয়েটা না খেয়ে ঘুমালে তার বুক ফেটে যাবে। তিনি পরম মমতায় খাবার সাজিয়ে নিয়ে আদিবার ঘরে ঢুকলেন। আদিবা, মা আমার, দেখ মা, তোর জন্য গরম গরম খাবার নিয়ে এসেছি। সারাদিন তো কিছু পেটে পড়েনি তোর। উঠে আয় মা, অন্তত 2 মুঠো খেয়ে নে। মা, তুমি কেন এসেছো? আমি তো বলেছি আমি খাবো না।
আমার গলার ভিতরটা কেমন আটকে আসছে মা। আমি খেতে গেলে আপুর ওই কথাগুলো কানে বাজছে। আপু কেন আমাকে অপয়ে বললো মা? কেন বললো যে আমি তার জীবনের কাল? পাগল মেয়ে, বাবার কথায় কেউ কি এমন মন খারাপ করে? তোর বাবা তোকে অনেক ভালোবাসে রে মা। শুধু রাগের মাথায় কি বলেছে সেটা মনে রাখলে হয়? তুই তো এই চৌধুরী বাড়ির রাজকন্যা। চল মা, লক্ষ্মীটি আমার, একটু মুখে দে। না মা, আমি রাজকন্যা নই, আমি হলাম এই বাড়ির বোঝা। পুপ্পি ঠিকই বলে, আমি ছেলে হয়ে জন্মালে আজ আব্বু আমাকে জড়িয়ে ধরতো। আমার খুব কষ্ট হচ্ছে মা। আমার মনে হচ্ছে আমি যদি মরে যেতাম তবে হয়তো আব্বু শান্তিতে থাকতে পারতো। কেন আমাকে জন্ম দিয়েছিলে মা, এই অপমান সইবার জন্য? ছি মা, ওভাবে বলতে নেই। তুই আমার জান, তুই আমার কলিজা। তোর বাবা নেশা করে যা বলেছে তার জন্য আমি ক্ষমা চাইছি। তুই যদি না খাস তবে আমিও আজ সারা রাত না খেয়ে থাকবো। তুই কি চাস তোর বুড়ো মা কষ্ট পাক? না মা, তুমি এমন কথা বলো না। আচ্ছা ঠিক আছে, দাও, তোমার জন্য আমি 2-1 লোকমা খাবো। কিন্তু কথা দাও মা, আব্বু যখন কাল সকালে ঘুম থেকে উঠবে তুমি তাকে বলবে না যে আমি কেঁদেছি। আমি চাই না সে আমাকে দুর্বল ভাবুক। জানালার ওপাশে অন্ধকারে মিশে থাকা নীল এই কথোপকথন শুনছিল। তার বুকটা হু হু করে উঠল। যে আদিবা চৌধুরীকে বাইরে থেকে পাথরের মতো শক্ত মনে হয়, তার ভেতরে এত হাহাকার। নীল মনে মনে প্রতিজ্ঞা করল, এই নিরাপরাধ চোখের পানি সে বৃথা যেতে দেবে না। সেখান থেকে সরে যাওয়ার সময় হঠাৎ সে মমতা চৌধুরীর ঘরের কাছে আসতেই থমকে দাঁড়ালো। ভেতর থেকে চাপা উত্তেজনায় কারো কণ্ঠস্বর ভেসে আসছে। আরে অনেক, শোনো বাবা, পরিকল্পনা একদম পাক্কা। তুই শুধু 2-3 দিন পর ঢাকা থেকে এখানে চলে আয়। তোর মামাকে আমি পুরো পটিয়ে ফেলেছি। তোর মামা এখন একটা ছেলে সন্তানের জন্য হাহাকার করছে। আমি তাকে বুঝিয়েছি যে তুই এলে তার ব্যবসার হাল ধরবি। আর আদিবা, ও তো একটা পুতুল। ওকে তোর সাথে বিয়ে দিতে পারলে এই বিশাল চৌধুরীর সাম্রাজ্য আমার হাতের মুঠোয় চলে আসবে। অনেক ফোনের ওপাশ থেকে উচ্চস্বরে হাসছে। মা, তুমি তো জিনিয়াস, কিন্তু আদিবাকে রাজি হবে? ও তো বেশ দেমাগি মেয়ে। আরে, ওর রাজি হওয়াই কে? ওর বাপ যখন হুকুম দেবে তখন ও মাথা নিচু করে তোর গলায় মালা পরাবে। আর একবার তুই জামাই হয়ে এই বাড়িতে ঢুকতে পারলে তোর মামাকে সরিয়ে তোকে আমি সিংহাসনে বসাবো। আদিবা হবে শুধু নামমাত্রই বউ। আর এইসব ঐশ্বর্য হবে তোর আর আমার। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি তখন আমাদের গোলাম হয়ে থাকবে। এখন শুধু সময়ের অপেক্ষা। তুই তৈরি থাক বাবা। ও, তাহলে এই ব্যাপার। শকুনি মা আর দুঃশাসন ছেলে মেলে আমার আদিবার জীবন নিয়ে ছক কষছে। মমতাজ বেগম, আপনি তো সাপ পুষছেন, কিন্তু আপনি জানেন না এই বাড়িতে এখন এক অজগর ঢুকে বসে আছে যে আপনার সব বীজ দাঁত ভেঙে দেবে। আদিবে চৌধুরী বাড়ির রাজকন্যা ছিল, আছে এবং থাকবে। আর এই সাম্রাজ্য, সেটা তো অনেক দূরের কথা। আপনার ছেলে এই বাড়ির বারান্দায় পা রাখার যোগ্যতাও হারাবে। আমি নীল আপনাকে কথা দিচ্ছি, আপনার এই শয়তানি খেলা আমি শুরু হওয়ার আগেই শেষ করে দেব। নীল এক মুহূর্ত আর দেরি করল না। সে নিঃশব্দে তার নিজের ঘরের দিকে এগিয়ে গেল। তার মাথায় এখন হাজারো পরিকল্পনা। মমতা চৌধুরীর মতো ধূর্ত মহিলাকে হারাতে হলে তাকে এবার তার আসল রূপের এক ঝলক দেখাতেই হবে। সকালের মিষ্টি রোদে চৌধুরীর বাড়ির বিশাল ডাইনিং টেবিলটা হরেক পদের নাস্তা আর আভিজাত্যে ভরে আছে। বাড়ির কর্তা আশরাফ চৌধুরী কাল রাতের কড়া নেশার রেশ কাটিয়ে কিছুটা ভারাক্রান্ত ও গম্ভীর মুখে নাস্তা করতে বসেছেন। তার পাশে মমতা চৌধুরী খুব ফিটফাট হয়ে বসে অত্যন্ত তীক্ষ্ণ নজরে আতেরিয়া চৌধুরী আর আদিবার দিকে তাকাচ্ছেন। নীল তখন একপাশে জগ হাতে মূর্তির মতো দাঁড়িয়ে। সে আপাত দৃষ্টিতে শান্ত থাকলেও তার কান ছিল সজাগ, কারণ সে জানে এই ডাইনিং টেবিল থেকেই আজ আদিবার জীবন নিয়ে বিষাক্ত কোনো আলোচনা শুরু হবে। ভাইয়া, নাস্তা করতে করতে একটা খুব খুশির খবর দেওয়ার ছিল। কাল রাতে অনিকের সাথে কথা হলো, ও আজ বিকেলেই ছুটিতে বাড়িতে আসছে।
ছেলেটা তোমাকে খুব মিস করছে, বারবার বলছিল মামার শরীরটা এখন কেমন আছে। ভালো খবর। অনেক ছেলেটা বুদ্ধিমান আর কাজেরও আছে। আমার ব্যবসার যে টালমাটাল অবস্থা, তাতে ওকে পাশে পেলে একটু অন্তত ভরসা পেতাম। নিজের বলতে তো কেউ নেই যে এই বিশাল সাম্রাজ্যের হাল ধরবে। ঠিক বলেছ ভাইয়া, তাই তো বলছিলাম আমাদের যে পুরনো কথাটা ছিল সেটা এবার সেরে ফেললে না হয়। অনেক তো মাশাল্লাহ এখন যথেষ্ট বড় হয়েছে, আর আমাদের আদিবাও এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, সাবালিকা হয়েছে। এবার ওদের এঙ্গেজমেন্টটা করিয়ে দাও না ভাইয়া, ঘরের লোকই ঘরেই থাকবে, আর অনেকও মন দিয়ে তোমার ব্যবসা সামলাতে পারবে। এই বিশাল সাম্রাজ্য দেখাশোনার জন্য তো একটা জাদ্রেল পুরুষ মানুষ দরকার। মমতাজ চৌধুরীর এই কুটিল প্রস্তাবটি শোনা মাত্র আদিবার হাতের চামচটা প্লেটে পড়ে টুং করে একটা শব্দ হলো। আদিবার মুখটা মুহূর্তেই রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে গেল। সে ভয়ার্ত চোখে তার বাবার দিকে তাকালো, যেন মনে মনে আকুতি করছে বাবা যেন অন্তত একবারে অন্যায় প্রস্তাবে অসম্মতি জানায়। আতিয়া চৌধুরীও খুব করুণ চোখে তার স্বামীর দিকে তাকালে মমতাজ সেটা দেখে ফেলেন এবং আরও কঠোর হয়ে ওঠেন। তুমি এসব কি বলছো মমতা? মেয়েটা সবেমাত্র কলেজে পড়ছে, ওর সামনে কত স্বপ্ন, কত পড়াশোনা বাকি। এখনই কি বিয়ে দেওয়ার কথা তোলা খুব জরুরি? ও তো এখনো অনেক ছোট, এসব জটিলতা বোঝার বয়সও তো ওর হয়নি। চুপ করো তো ভাবি, সব সময় মেয়ের দোহাই দিয়ে কথা বলবে না। ছোট বলি কি বোঝাতে চাও? তোমার মতো মেয়ে জন্ম দিয়ে আমাদের বংশের বাতি নেবানোর জন্য ওকে কি সারা জীবন ঘরে বসিয়ে খাওয়াবে নাকি? পড়াশোনা তো বিয়ের পরেও করা যায়। আর অনেকের মতো হিরের টুকরো ছেলে ও কি আর পাবে? ভাইয়া দেখেছো তো ভাবি কেমন আমাদের ভালো কাজে বাধা দিচ্ছে। পড়াশোনায় দোহাই দিয়ে এই মেয়েকে ঘরে বসিয়ে রাখলে ও কোনো কাজেই হবে না। ওকে অনেকের হাতে তুলে দিলে আমাদের বংশ রক্ষা হবে, সাম্রাজ্যও বাঁচবে। আদিবা কিছু বলতে চাইল, কিন্তু বাবার কঠিন চাহনি দেখে তার গলা দিয়ে শব্দ বেরোচ্ছিল না। আশরাফ চৌধুরী কোনো প্রতিবাদ না করে বরং গ্লাসে চুমুক দিলেন, যা দেখে আদিবার বুকটা ভেঙে যাচ্ছিল। নীল একপাশে দাঁড়িয়ে সব শুনছিল, তার হাত শক্ত হয়ে মুষ্টিবদ্ধ হলো। একটা জলজান্ত মেয়ের জীবন নিয়ে কিভাবে এই মহিলা ছিনিমিনি খেলছে। নীল বুঝল এই পরিস্থিতি হালকা না করলে আশরাফ চৌধুরী হয়তো হুট করে কোনো বড় সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। নীল নাস্তার টেবিলের দিকে জুসের জগসটা নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল। স্যার, আপনি কি আরেকটু জুস নেবেন? সকাল সকাল ফলের টাটকা রস খেলে শরীর মন দুটোই শান্ত থাকবে। নীল অত্যন্ত সুকৌশলে জুসের জগটা আশরাফ চৌধুরীর দিকে বাড়িয়ে দেওয়ার নাটক করে এমন এক ঝটকা দিল যেন তার পা পিছলে গেল। মুহূর্তের মধ্যে পুরো এক জগ ভর্তি লাল টকটকে স্ট্রবেরি জুস মমতাজ চৌধুরীর দামি সিল্কের শাড়ির উপর আর সরাসরি তার মুখে গিয়ে ছিটকে পড়ল। জুস মাখা অবস্থায় মমতাজ চৌধুরীর মুখটা এমন লাল হয়ে গেল যে তাকে দেখতে ঠিক একটা কদর্য জোকারের মতো লাগছিল। ওরে বাবারে, এ কি করলি তুই জানোয়ার? ওরে আমার লাখ টাকার দামি শাড়িটা শেষ করে দিলি। এই ছোট লোক, অশিক্ষিত খ্যাত ছেলে, তোর চোখ কি কপালে উঠেছে? তুই কি অন্ধ? নীল, তোর এত বড় সাহস! তুই কি আমার চোখের সামনে আমার বোনের গায়ে এভাবে জুস ফেললি? তুই একটা অসভ্য আর আনাড়ি কাজের লোক। তোকে কতবার বলেছি কোনো কাজ করার সময় সাবধানে করবি। স্যার, আমি এক্সট্রিমলি সরি। ফপি আম্মা, আমি আসলে একদমই খেয়াল করতে পারিনি। মেঝের ওপর পানি ছিল মনে হয়, পাটা হঠাৎ কেমন যেন পিছলে গেল। আমি এখনই তোয়ালে এনে আপনার মুখ পরিষ্কার করে দিচ্ছি। খবরদার ওই নোংরা হাত দিয়ে আমাকে ছোঁয়ার চেষ্টা করবি না। তোরা দেখলি ভাইয়া এই চাকরটা কত বড় স্পর্ধা। আজ যদি আমার অনেক থাকতো তবে এই ছেলের ছাল ছাড়িয়ে দিত। তুই একটা নিচু জাতের অচ্ছাৎ মানুষ, আর তোর কোনো শিক্ষা নেই। এই বাড়ির অন্ন ধ্বংস করছিস আর আমাদেরই ক্ষতি করছিস। তোর মতো জঞ্জালকে এখনই গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। ভাইয়া, তুমি একে এখনই পুলিশের হাতে দাও। ও নিশ্চয়ই ইচ্ছে করে এটা করেছে। নীল, তুই একটা আস্ত অপদার্থ।
যে হাত দিয়ে তুই আজ এই অঘটন ঘটালি, মন চাচ্ছে সেই হাতটা আমি এখনই ভেঙে দিই। তোদের মতো ছোট লোকদের কেন যে বাড়িতে রাখি? শোন, এবার যদি এমন কোনো ভুল আমি দেখি, তবে তোকে সোজাসুজি পুলিশের হাতে তুলে দেব। তখন জেল খাটলে বুঝবি কাজের লোকের অবহেলার শাস্তি কেমন হয়। যা আবার চোখের সামনে থেকে। এখন গিয়ে ওই জায়গা পরিষ্কার কর। নীল মাথা নিচু করে দাঁড়িয়ে সব অপমান সহ্য করছিল। আতিয়া চৌধুরী আর আদিবা নিজেদের হাসি সংবরণ করার জন্য মুখ নিচু করে রইল। নীল মনে মনে এক অদ্ভুত শান্তি পাচ্ছিল মমতা চৌধুরীর ওই অদ্ভুত রূপ দেখে। মমতা বেগম, এটা তো কেবল শুরু। আপনি আমার আদিবাকে ছোট করেছেন, আমি আপনাকে সবার সামনে জোগাড় বানালাম। আপনার ছেলে অনেক আসুক, তাকে এমন আপ্যায়ন করব যে সেই বাড়ির রাস্তা ভুলে যাবে। আমি আরিয়ান চারিয়ান নীল, আপনাদের এই দম্ভের দেয়াল আমি একাই ভেঙে চুরমার করব। খুব শীঘ্রই বুঝবেন, যার হাতে জুসের গ্লাস কাঁপছে সে চাইলে আপনাদের পুরো দুনিয়া কাঁপিয়ে দিতে পারে। বিকেল গড়াতেই চৌধুরী বাড়ির সামনে একটা দামি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে নামলো মমতা চৌধুরীর একমাত্র ছেলে অনিক। চোখে সানগ্লাস আর পরনে দামি স্যুট থাকলেও তার চোখে মুখে এক ধরনের ধূর্ততা আর অহংকার স্পষ্ট। অনেক ভিতরে ঢুকতেই মমতা চৌধুরী প্রায় দৌড়ে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরলেন। শুরু হলো মা আর ছেলের এক নিকারজনক আদিক্ষেতা। ওরে আমার বাবাটা, কত শুকিয়ে গেছিস তুই। ওই হোস্টেলে কি তোকে ঠিক মতো খেতে দেয় না? ভাইয়া দেখেছো তোমার ভাগ্নে তোমার জন্য কতটা পাগল। আসার সাথে সাথে বলছে আগে মামার সাথে দেখা করবে। মামা, আপনার শরীরটা এখন কেমন? আমি তো আসার জন্য ছটফট করছিলাম। এই বিশাল সাম্রাজ্য সামলাতে আপনার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। চিন্তা করবেন না মামা, আমি যখন এসেছি তখন সব দায়িত্ব আমার। আয় বাবা অনেক, আয়। তোকে দেখে বুকটা জুড়িয়ে গেল। আমার নিজের সন্তান তো অপদার্থ, তুই অন্তত আমার মুখটা উজ্জ্বল করবি। তোকে আমি নিজের ছেলের মতোই ভরসা করি। আদিবা একপাশে দাঁড়িয়ে তার বাবার এই অন্ধ ভালোবাসা দেখছিল, যে বাবা তাকে কোনোদিন কাছে ডেকে দুটো আদরের কথা বলেনি। সে আজ অনিককে নিয়ে এত উচ্ছ্বসিত। অনেক সুযোগ বুঝে আদিবার কাছে গিয়ে দাঁড়ালো। তার দৃষ্টি ছিল খুব কুরুচিপূর্ণ, যা আদিবাকে চরম অস্বস্তিতে ফেলেছিল। কি আদিবা, কেমন আছো? শুধু বড়ই হচ্ছ নাকি পড়াশোনাও করছো? তোমাকে দেখতে তো দিন দিন বেশ চমৎকার লাগছে। মামা ঠিকই বলেছে, ঘরের লক্ষ্মী ঘরেই মানায়। অনেক আড়ালে আদিবার ওড়নায় টান দেওয়ার চেষ্টা করলো এবং আজেবাজে মন্তব্য করে তাকে বিরক্ত করতে শুরু করলো। আদিবা ভয় আর লজ্জায় সেটেই গেল, কিন্তু বাবার কাছে কিছুই বলতে পারল না। কারণ সে জানে তার বাবা এখন অনেকের উপর অন্ধবিশ্বাস রাখছে। আদিবার মা আতিয়া চৌধুরী দূর থেকে সব লক্ষ্য করছিলেন। তার খুব ভয় হলো। তিনি নীলকে একান্তে ডেকে সাবধান করলেন। নীল, তুই তো সব দেখছিস। অনেক ছেলেটা কিন্তু ভালো না, ওর চোখ আদিপার উপর ভালো ঠেকছে না। তুই একটু খেয়াল করিস তো বাবা, আদিবা যেন বিপদে না পড়ে। নীল আতিয়া মায়ের কথা শুনে সতর্ক হয়ে গেল, কিন্তু মমতা চৌধুরী দরজার আড়াল থেকে সব শুনে ফেললেন এবং সোজা গিয়ে আশরাফ চৌধুরীর কানে বিষ ঢাললেন। তিনি বোঝালেন যে আতিয়া চৌধুরী আর এই চাকর নীল মিলে অনেকের নামে কুৎসা রটাচ্ছে। আশরাফ চৌধুরী রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে আতিয়া চৌধুরীকে সবার সামনে অপমান করলেন। আতিয়া, তোমার স্পর্ধা তো কম নয়। তুমি এই নিজ কাজের লোকের সাথে মিলে আমার ভাগ্নের নামে কথা বলছো। অনেক এই বাড়ির ভবিষ্যৎ, আর তুমি তাকে অসম্মান করছো। নিজের জাত চেনাতে ভুল করো না। আজ থেকে তুমি আর আদিবা অনিকের কোনো কাজে বাধা দেবে না। নীল আতিয়া মায়ের এই অপমান সহ্য করতে পারল না। তার ভেতরে থাকা আরিয়ান শাহরিয়ার গর্জে উঠল। সে ঠিক করল পদে পদে অনিক আর মমতাজকে বিপদে ফেলবে। রাতে খাবার টেবিলে নীল অনেকের স্যুপে প্রচুর পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর এমন কিছু মিশিয়ে দিল যা খেলে অনেকের পেটে গোলমাল শুরু হবে। অনেক স্যুপ মুখে দিয়েই কেশে লাল হয়ে গেল। উফ, কি জঘন্য স্যুপ! এই চাকর নীল, তুই কি এতে বিষ মিশিয়েছিস? মামা দেখুন এই খ্যাত ছেলেটা কি করেছে। ভাইয়া, আমি তো আগেই বলেছিলাম ওই নীল আর তোমার বউ মিলে আমার অনেককে শেষ করার ষড়যন্ত্র করছে।
এই কুড়ে ঘরে অশিক্ষিত ছেলেটাকে এখনই ঘাড় ধরে বের করে দাও। ওর এত বড় সাহস যে ও আমাদের অনেক বাবার সাথে টক্কর দেয়। এই নীল, তুই কি জানিস আমার এক একটা স্যুটের দাম কত? তোর মতো 10টা চাকরকে কিনে আমি গোলাম বানিয়ে রাখতে পারি। তুই একটা সামান্য চাকর ক্ষেত থেকে এসেছিস, আমাদের সামনে মুখ তোলার যোগ্যতাও তোর নেই। তুই আমাদের দয়ায় এখানে বেঁচে আছিস, সেটা ভুলে যাস না। একদম ঠিক বলেছিস অনেক। এই অচ্ছাৎ ছেলেটা আমাদের সমান হওয়ার চেষ্টা করছে। ভাইয়া, একে আজ উচিত শিক্ষা দিতেই হবে। নীল মাথা নিচে করে থাকলেও তার ঠোঁটের কোণে ছিল বাঁকা হাসি। সে বুঝতে পেরেছে অনিক আর মমতাজ তাকে ভয় পেতে শুরু করেছে। সে মনে মনে বলল, অনেক চৌধুরী, তুমি তো কেবল খেলনা নিয়ে খেলা শুরু করেছ। আমি কিন্তু এই খেলার আসল খেলোয়াড়। আমার আসল পরিচয় যখন জানবে, তখন এই যৌথ পালিশ করার যোগ্যতাও তোমার থাকবে না। তোমাদের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সকাল থেকেই চৌধুরী বাড়িতে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। ড্রয়িং রুমে বসে আশরাফ চৌধুরী গভীর চিন্তায় মগ্ন। তার ঠিক সামনেই বসে আছেন মমতাজ চৌধুরী এবং তার ছেলে অনিক। অনিক আজ খুব ভদ্র সাজার নাটক করছে। তার চোখে মুখে এমন এক ভাব যেন সে এই বাড়ির পরম হিতৈষী। মমতাজ চৌধুরী সুযোগ বুঝে আবার সেই বিয়ের প্রসঙ্গ তুললেন। ভাইয়া, কালকেই ঘটনাটা দেখলে তো? ওই কাজের ছেলে আর ভাবি মিলে অনেকের বিরুদ্ধে কেমন ষড়যন্ত্র শুরু করেছে। এরা চায় না আমার অনেক এই বাড়িতে থাকুক। আসলে ওরা ভয় পাচ্ছে অনেক থাকলে আদিবার উপর ওদের একচ্ছত্র অধিকার চলে যাবে। তুমি কি চাও তোমার তিল তিল করে গড়ে তোলা এই সাম্রাজ্য এভাবে নষ্ট হোক? মামা, আমি তো আপনার মঙ্গলের জন্যই বলছি। আদিবা এখনো ছোট, বাইরের জগৎ চেনে না। এই বয়সে ওর আশেপাশে নীলদের মতো ছেলেদের রাখা একদম নিরাপদ নয়। আমি যদি ওকে আগলে রাখি, তবে আপনার ব্যবসার সাথে সাথে আপনার মেয়েও সুরক্ষিত থাকবে। আমি তো আপনাকে আমার বাবার মতোই শ্রদ্ধা করি মামা। আমি জানি অনেক, তুই ছেলে হিসেবে খুব ভালো, কিন্তু আদিবার পড়াশোনা, ও কি এখন বিয়েতে রাজি হবে? ওর মাও তো চাইছে না এখনই কিছু হোক। ভাইয়া, তুমি কি এখন জেনে শুনে বিষ পান করবে? ভাবি তো সব সময় তোমার বিরোধিতা করে। আর আদিবাও, ও তো অবুঝ। ও কি বোঝে ওর ভালো মন্দ? তুমি যদি আজই ওদের এঙ্গেজমেন্টের তারিখটা পাকা করো, তবে দেখবে সব আপদ বিদায় হবে। আমার ছেলের হাতে আদিবা সব থেকে বেশি সুখে থাকবে ভাইয়া, এটা আমার গ্যারান্টি। আশরাফ চৌধুরী দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। মমতাজ চৌধুরীর বিষাক্ত কথাগুলো তার কানে মন্ত্রের মতো কাজ করছিল। তিনি ভাবলেন তার কোনো ছেলে নেই, তাই অনেককে জামাই করে আনলে অন্তত ব্যবসার একটা গতি হবে। শেষ পর্যন্ত তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। ঠিক আছে মমতা, তুই যখন এত করে বলছিস আমি রাজি। আগামী সপ্তাহেই ওদের এঙ্গেজমেন্ট হবে। আমি চাই না আমার বংশের মান সম্মান আর সম্পত্তির কোনো ক্ষতি হোক। আমি আজই আদিবা আর ওর মাকে জানিয়ে দিচ্ছি। এই কথাটা শোনা মাত্র মমতাজ আর অনেক আড়ালে একে অপরের দিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসলো। কিন্তু দরজার ওপাশেই দাঁড়িয়েছিল আদিবা। বাবার মুখ থেকে এই চূড়ান্ত সিদ্ধান্তের কথা শুনে তার পায়ের তলার মাটি যেন সরে গেল। সে দ্রুত দৌড়ে গিয়ে তার মায়ের ঘরে ঢুকে চিৎকার করে কাঁদতে শুরু করলো। আতিয়া চৌধুরী মেয়ের এই দশা দেখে আতঙ্কিত হয়ে উঠলেন। কি হয়েছে রে আদিবা, তুই এভাবে কাঁদছিস কেন মা? তোর বাবা কি আবার কিছু বলেছে? মা, সর্বনাশ হয়ে গেছে মা। আপু রাজি হয়ে গেছে। আগামী সপ্তাহে ফুপির শয়তান ছেলে অনেকের সাথে আমার এঙ্গেজমেন্ট হবে। মা, আমি ওই জানোয়ারটাকে বিয়ে করতে পারবো না। ও আমাকে নানাভাবে বিরক্ত করে। ওর চোখগুলো খুব নোংরা মা। তুমি আব্বুকে বোঝাও না মা, নইলে আমি বিষ খেয়ে মরে যাব। এই কি বলছিস তুই? তোর বাবা এত নিচে নেমে গেছে, নিজের একমাত্র মেয়ের ভবিষ্যৎ এভাবে নষ্ট করতে চাইছে? আমি এখনই গিয়ে ওনার সাথে কথা বলবো। কিন্তু মা, তোর বাবা তো এখন মমতাজ আর অনেকের নেশায় বুঁদ হয়ে আছে। আমাদের কথা কি উনি শুনবেন? আমার বুকটা ফেটে যাচ্ছে মা। আমাদের ভবিষ্যৎ যে একদম অন্ধকার হয়ে গেল। মা আর মেয়ের এই হাহাকার বাড়ির চার দেয়ালে আছড়ে পড়ছিল। বাইরে করিডোরে দাঁড়িয়ে সবটা শুনছিল নীল। তার জল শক্ত হয়ে উঠল, চোখ দুটো রাগে লাল হয়ে গেল।
সে বুঝতে পারল শকুনিরা তাদের চাল চেলে ফেলেছে। এখন আর চুপ করে থাকা মানেই আদিবার জীবনটা ধ্বংস হতে দেওয়া। বাহ মমতা বেগম, চাল তো বেশ চাললেন, কিন্তু আপনি ভুলে গেছেন দাবা খেলায় রাজাকে বাঁচাতে ঘোড়াও মাঝে মাঝে প্রাণ দেয়। আর আমি তো এই খেলার রাজা। আরিয়ান শাহরির বেঁচে থাকতে আদিবার চোখের পানি কেউ ফেলতে পারবে না। আগামী সপ্তাহ ঠিক আছে, আপনাদের এঙ্গেজমেন্টের আসরই হবে আপনাদের পতনের প্রথম ধাপ। অনেক চৌধুরী, তুমি আদিবাকে ঝড় স্বপ্ন দেখছ? খুব শীঘ্রই দেখবেই তোমার স্বপ্নগুলো কিভাবে তোমারই গলার ফাঁস হয়ে দাঁড়ায়। নীল নিঃশব্দে সেখান থেকে সরে গেল। সে জানে এখন তাকে তার আসল পরিচয়ের কিছু ক্ষমতা ব্যবহার করতে হবে। সে পকেট থেকে তার ব্যক্তিগত ফোনটি বের করলো, যা সে লুকিয়ে রাখে। একটা নাম্বারে মেসেজ করলো সে। প্রস্তুত থাকো, চৌধুরী বাড়িতে বড় একটা ধামাকা হতে চলেছে। আদিবা আর আতিয়া চৌধুরী যখন ভয়ের সাগরে ডুবছিলেন, তখন তাদের অগোচরে নীল তাদের রক্ষাকর্তা হিসেবে এক ভয়ঙ্কর জাল বুনতে শুরু করলো। চৌধুরী বাড়ির বাগান থেকে ড্রয়িং রুম পর্যন্ত আজ উৎসবের আমেজ। ঝাড়বাতির আলোয় চারিদিক ঝলমল করছে। আশরাফ চৌধুরী গর্বের সাথে অতিথিদের সাথে কথা বলছেন। নীল আজ সাদা শার্ট আর কালো ওয়েস্টকোট পরে ওয়েটারের কাজ করছে। তার হাতে দামি পানীয় ট্রে। মেহমানদের ভিড়ের মধ্যে হঠাৎ করে দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী ফারহান খান নীলকে দেখে থমকে দাঁড়ালেন। এই যে ছেলে, একটু শোনো, এদিকে আসো তো। জি স্যার, বলুন। আপনার জন্য কি ফ্রেশ কোন ড্রিঙ্ক নিয়ে আসবো, নাকি অন্য কিছু লাগবে? না, আমার ওসব কিছু লাগবে না। আমি তোমাকে গত 2 মিনিট ধরে লক্ষ্য করছি। তোমাকে দেখে কেন যেন খুব চেনা মনে হচ্ছে। আমি কি তোমাকে এর আগে অন্য কোথাও দেখেছি? আপনি কি বলছেন স্যার? আমি হলাম এই বাড়ির সামান্য একজন কাছের ছেলে। আপনি তো বড় বড় মানুষের সাথে মেলামেশা করেন, আমার মতো নগণ্য ওয়েটারকে আপনি কোথায় দেখবেন? আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। না হে যুবক, ফারহান খানের চোখ আর মেমোরি অতটা কাঁচা নয়। তোমার কথা বলার ভঙ্গি, তোমার দাঁড়ানোর স্টাইল সবই বলছে তুমি সাধারণ কোনো ছেলে নাও। তুমি কি কোনোদিন বিজনেস কনফারেন্সে ছিলে বা অন্য কোনো বড় অনুষ্ঠানে? আপনি হয়তো কোনো বিয়ে বাড়িতে বা বড় কোনো পার্টিতে আমাকে কাজ করতে দেখেছেন স্যার। সেখানে আমার মতো অনেক ওয়েটারই থাকে, হয়তো সেই কারণে আপনার মনে একটা ঘোর তৈরি হয়েছে। তুমি মিথ্যে বলছো। তোমার চোখে যে তেজ আমি দেখছি, তা কোনো অভাবী ঘরের ছেলের চোখে থাকে না। তোমার নাম কি, আর সত্যি করে বলো তো, তুমি এখানে কেন? আমার নাম নীল স্যার। আর আমার মতো গরিব ছেলের কোনো থাকা না থাকা, পেটে দেয় কাজ করছে, এটা তো স্বাভাবিক। আপনি বেশি চিন্তা করবেন না। বড় মানুষেরা মাঝে মাঝে ছোট মানুষদের সাথে কাউকে গুলিয়ে ফেলে। আপনি অনুষ্ঠান উপভোগ করুন, আমার ওদিকে কাজ আছে। নীল কথাগুলো বলে খুব দ্রুত সেখান থেকে সরে গেল। সে আড়াল থেকে দেখল ফারহান খান এখনো সন্দেহভরা চোখে তার দিকে তাকিয়ে আছেন। নীল মনে মনে প্রমাদ গুনল, লোকটা তাকে চিনে ফেললে আজকে সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। এই নীল, ওখানে দাঁড়িয়ে কি করছিস? যা স্টেজের উপর পানির গ্লাসগুলো রেখে আয়। মেহমানদের কি তৃষ্ণার্ত রাখবি? যা বলছি তাড়াতাড়ি কর, আর শোন, ঠিক মতো তদারকি করবি। আমার আদরের ছেলে অনেক স্টেজে উঠে গেছে, এখনই তো আন্টি বদল হবে। মামা, দেখছেন তো কত বড় বড় মানুষ আজ আমার সম্মানে এসেছে। আজ থেকে আমি শুধু আপনার ভাগ্নে নই, এই চৌধুরী এম্পায়ারের পরবর্তী কর্ণধার হতে যাচ্ছি। আদিবা কোথায়? ওকে এখন স্টেজে নিয়ে আসুন। তুই একদম ঠিক বলেছিস অনিক। তোর মতো যোগ্য ছেলে পাশে থাকলে আমার আর কোনো চিন্তা নেই। আদিবা, মা আমার, নিচে আয়। দেখ, অনেক তোর জন্য অপেক্ষা করছে। আব্বু, তুমি কি একবারও আমার কথা ভেবে দেখলে না? আমি যে এই সম্পর্কটা চাইছি না, সেটা কি তোমার চোখে পড়ে না? কেন তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করতে চাইছো? চুপ কর তো আদিবা, সারাক্ষণ শুধু তেনা পেঁচানো। অনেকের মতো রাজপুত্রের মতো ছেলে থাকতে তোর এত কিসের ন্যাকামি? ভাইয়া, তুমি ওর কথায় কান দিও না, ও শুধু একটু আবেগ দেখাচ্ছে। অনেক বাবা, তুই আন্টি বের কর। এই তো মা, আংটি আমার পকেটেই আছে। আদিবা, হাতটা বাড়াও, সবার সামনে প্রমাণ করে দিই যে তুমি আজ থেকে তোমার এই চেয়ে আমি বিয়ের পর ঠিকই নামিয়ে দিব। হাত বাড়ানোর স্বপ্ন তোমার স্বপ্ন থেকে যাবে অনেক। আর ফারহান খান চিনে ফেলুক আর না ফেলুক, আজকের এই মঞ্চে আমি যা করতে চাচ্ছি তারপর তোমাদের হাসি কান্নায় পরিণত হবে। নীল ট্রে হাতে নিয়ে স্টেজের একদম কিনারায় গিয়ে দাঁড়ালো, তার এক হাত পকেটে থাকা ফোনের ওপর।
সে ফোনের একটা বাটনে চাপ দিতেই পেছনের বড় প্রজেক্টরে হঠাৎ করে গানের বদলে একটা অন্য ভিডিও চলতে শুরু করলো। ড্রয়িং রুমে উপস্থিত সবাই অবাক হয়ে প্রজেক্টরের দিকে তাকালো। অনিকা আর মমতাজ চৌধুরীর মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সেখানে অনেককে অন্য এক মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় দেখা যাচ্ছিল এবং মমতাজ চৌধুরী যে এই বাড়ির সম্পত্তি হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন সেই কথোপকথনও পরিষ্কার শোনা যাচ্ছিল। পুরো ড্রয়িং রুমে তখন সবাই একদম চুপচাপ। বড় প্রজেক্টরে যে ভিডিওটা চলছে সেটা দেখে সবার চোখ কপালে উঠেছে। ভিডিওতে দেখা যাচ্ছে অনেক তার বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছে আর বলছে, মামা তো একটা বলদ টাইপের মানুষ, আদিবাকে বিয়ে করতে পারলেই এই চৌধুরী বাড়ির সব সম্পত্তি আমার হয়ে যাবে। তখন এই মামা আর মামিকে লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দেব। ভিডিওতে আরও দেখা গেল অনেক একটা মেয়ের সাথে খুব বাজে অবস্থায় মদ খাচ্ছে। এসব কি দেখছি আমি অনেক? এটা কি সত্যি তুই? ছি, আমি তোকে নিজের ছেলের মতো বিশ্বাস করেছিলাম, আর তুই আমার পেছনে এই করছিস? ভাইয়া বিশ্বাস করো, এটা সব মিথ্যে। ওই চাকর নীল নিশ্চয় কোনো কারসাজি করেছে। আমার সোনার ছেলে এমন কাজ করতেই পারে না। অনেক, তুই কিছু বল, চুপ করে আছিস কেন? মামা, আমি আসলে এটা সব বানোয়াট ভিডিও। এই নীলি কম্পিউটার দিয়ে এসব বানিয়েছে। ও একটা চক্রান্তকারী। ও চায় না আমি এই বাড়িতে থাকি। অনেক চৌধুরী কতক্ষণ আর মিথ্যে বলবে? ভিডিও তো সবই শুরু হয়েছে, এবারে অডিওটা শোনো, দেখি এটুকু মিথ্যে বলতে পারো কিনা। নীল পকেট থেকে একটা রিমোট চেপে অডিও বাজিয়ে দিল। পুরো হলরুমে মমতাজ চৌধুরীর গলা শোনা গেল। তিনি বলছিলেন, ভাইয়ার খাবারে অল্প অল্প করে এমন ওষুধ মিশিয়ে দেব যাতে ও অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে, আর সেই সুযোগে সব সম্পত্তি আমার অনেকের নামে লিখে নেব। ওই আদিবা আর ওর মাকে কাঁদিয়ে এই বাড়ি থেকে বের করতে হবে। নীল, তুমি এসব কি শোনাচ্ছ? মমতা, তুই আমার স্বামীর সাথে এমন বেইমানি করতে পারলি? আমরা তোকে নিজের বোনের মতো আদর করতাম। চুপ করুন ভাবি, ওই কাজের ছেলের কথায় আমাদের উপর দোষ দেবেন না। ভাইয়া, একে এখনই পুলিশে দাও, ও আমাদের সম্মান নষ্ট করছে। ও তো একটা সামান্য চাকর ছাড়ার কিছুই না। থামুন মমতাজ বেগম, অনেক নাটক করেছেন। এবার আসল সত্যিটা দেখার সময় হয়েছে। আরিয়ান, শাহরিয়ান, নীল, তুমি এখনো এই ওয়েটারের ড্রেস পরে আছো কেন? নিজের আসল পরিচয়টা এদের দেখে দাও না। কেন আর নিজেকে লুকিয়ে রাখছো? ফারহান সাহেব, আপনি কি এই কাজের ছেলেটাকে চেনেন? ও তো আমাদের বাড়ি তুচ্ছ একটা চাকর, গ্রাম থেকে আসা খ্যাত ছেলে। ভুল করছেন আশরাফ সাহেব, এ কোনো কাজের ছেলে নয়। এ হলো বাংলাদেশে 1 নম্বর বিজনেসম্যান এসকে রহমানের একমাত্র ছেলে আরিয়ান শাহরিয়ান নীল, যাকে আপনারা কয়েক মাস ধরে চাকর বলে অপমান করছেন। সে চাইলে আজ বিকালে আপনার এই পুরো চৌধুরী কোম্পানি কিনে নিতে পারতো। ফারহান খানের কথা শুনে পুরো হলরুমের মেহমানরা কানাকানি শুরু করে দিল। আশরাফ চৌধুরী আর মমতাজ চৌধুরীর পায়ের তলার মাটি যেন সরে গেল। অনেক ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের দিকে সরতে শুরু করলো। ঠিক তখন নীল ওরফে আরিয়ান শাহরিয়ার নীল তার গায়ের ওয়েটারের জ্যাকেটটা খুলে দূরে ছুঁড়ে ফেলল। শার্টের হাত ফোল্ড করতে করতে সে আশরাফ চৌধুরীর চোখের দিকে তাকালো। আশরাফ সাহেব, আপনি নিজের মেয়েকে অবহেলা করে এই শয়তান বোন আর জানোয়ার ভাগ্নাকে মাথায় তুলেছিলেন। আজ যদি আমি এখানে চাকর সেজে না থাকতাম, তবে আপনার মেয়ে আর আপনার টাকা পয়সা সবই আজ এই শকুনিগুলো কেড়ে নিত। আমি আপনার সম্পত্তির লোভে এখানে আসিনি, এসেছিলাম আপনার মেয়ের জীবন বাঁচাতে। নীল, তুমি কি সত্যি আরিয়ান শাহরিয়ান নীল? তুমি এত বড় ঘরের ছেলে হয়ে আমার জন্য এভাবে চাকর সেজেছিলে? নীল অনেকের কলার চেপে ধরে বলল, অনেক চৌধুরী আমার আদিবাকে বিয়ে করার স্বপ্ন দেখছিল না, আর আমার মামার সম্পত্তি দখল করার ছক কষছিলে। পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে। এই ভিডিও আর অডিও দেখার পর তোমাদের জায়গা এই বাড়িতে নয়, বরং জেল হবে। বাবা আরিয়ান শাহরিয়ানিল, আমাকে মাফ করে দিন। আমি বুঝতে পারিনি আপনি এত বড় ঘরের ছেলে। আমরা ভুল করে ফেলেছি, দয়া করে পুলিশ ডাকবেন না। নীল পা সরিয়ে দিয়ে রাগী গলায় বলল, মাফ করার মালিক আমি নই, তবে মনে রাখবেন আরিয়ান শাহরিয়ান নীল কারো চোখের জল বৃথা যেতে দেয় না। আপনাদের সময় শেষ, এবার পুলিশের সাথে যাওয়ার জন্য তৈরি হন। ঠিক সেই সময়ই পুলিশের একটা দল হলের ভিতরে ঢুকলো। আশরাফ চৌধুরী পাথরের মতো দাঁড়িয়ে রইলেন।
তিনি আজ বুঝতে পারলেন যে তিনি হিরে চিনতে ভুল করে কাজকে আপন করেছিলেন। আরিয়ান শাহরিয়ার নীল আদিবার দিকে তাকিয়ে একটা ভরসার হাসি দিল। পুলিশের গাড়ি চৌধুরী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পুলিশ অনিকার মমতাজ চৌধুরীর হাতে হাতকড়া পরাতে গেলে মমতাজ চৌধুরী রাগে ফেটে পড়লেন। তিনি যাওয়ার আগে আতিয়া চৌধুরীকে শেষবারের মতো অপমান করতে চাইলেন। আতিয়া, তুই আজ খুব খুশি হয়েছিস না? আমার আর আমার ছেলের এই অবস্থা দেখে তুই নিশ্চয়ই ভেতরে ভেতরে হাসছিস, কিন্তু মনে রাখিস তুই একটা ছোট লোক ফকিরনি ছাড়া আর কিছুই না। আমার ভাইকে ফাঁসিয়ে তুই এই বড় বাড়িতে রাজত্ব করতে এসেছিস। তোর তো না আছে কোনো বংশ পরিচয়, না আছে কোনো টাকা পয়সা। পথে পড়ে থাকা একটা মেয়ের এর চেয়ে বেশি আর কি যোগ্যতা থাকতে পারে? মমতা, আমি তোমার কি ক্ষতি করেছি যে আজ যাওয়ার সময়ও আমাকে এইভাবে ছোট করছো? আমি তো এই বাড়িতে সারা জীবন সবার সেবা করে গেছি, কোনো দিন তো কারো অমঙ্গল চাইনি। সেবা নয়, তুই এই বাড়ির সম্পত্তির লোভে পড়ে আছিস। ভাইয়া দেখলে তো, এই মেয়ের কোনো পরিচয় নেই বললে আজ এই আপদ নীলকে দিয়ে আমাদের ফাঁসিয়েছে। ও একটা পরিচয়হীন মেয়ে, ওর সাথে আমাদের বংশের কোনো তুলনাই হয় না। খবরদার মমতাজ চৌধুরী, নিজের সীমা ছাড়িয়ে কথা বলবেন না। আপনার সাহস কি করে হয় আতিয়া চৌধুরীকে অপমান করার? আপনি ওনাকে ফকিন্নি বলছেন? আপনি কি জানেন আতিয়া চৌধুরী আসলে কে? ওনার বংশ পরিচয় সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আরে, ও তো একটা অনাথ মেয়ে। আমার ভাই একে দয়া করে বিয়ে করেছিল। ওর আবার কি বংশ পরিচয় থাকবে? তুই বেশি কথা বলিস না নীল, তুই নিজেও তো একটা চাকর। চুপ করুন। আতিয়া চৌধুরী কোনো অনাথ মেয়ে নন। আতিয়া চৌধুরী হলেন দেশের শ্রেষ্ঠ ব্যবসায়ী এস.কে. রহমানের একমাত্র আদরের বোন। উনি আমার বাবার কলিজের টুকরো ছোট বোন, যাকে আপনারা এত বছর ধরে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। তিনি আসলে দেশের অন্যতম শ্রেষ্ঠ ধনী পরিবারের মেয়ে। নীলের এই কথা শুনে পুরো ড্রয়িং রুমে যেন একটা বোমা ফাটল। আশরাফ চৌধুরী থেকে শুরু করে মমতাজ সবার চোখ বড় হয়ে গেল। আতিয়া চৌধুরী নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না, তার শরীর থরথর করে কাঁপতে লাগলো। নীল, তুমি এসব কি বলছো? তুমি তুমি আমার ভাইজানের ছেলে? তুমি আরিয়ান শাহরিয়ার ছেলে? নীল, আমার বড় ভাইজানের ছেলে আরিয়ান? তুমি সত্যি আমার সেই হারিয়ে যাওয়া ভাইপো? হ্যাঁ ফুপি, আমি আপনার বড় ভাইজানের ছেলে। বাবা গত 20 বছর ধরে আপনাকে সারা দেশে খুঁজে বেরিয়েছেন। আপনি যে রাগের মাথায় বাড়ি ছেড়েছিলেন, সে অভিমান বাবা আজও পুষে রেখেছেন, কিন্তু আপনাকে এক মুহূর্তের জন্য ভোলেননি। আজ আমি এই বাড়িতে চাকর সেজে এসেছিলাম শুধু আপনাকে আর আদিবাকে শকুনের হাত থেকে বাঁচাতে। আমার ভাইজান, আমার ভাইজানের কলিজার টুকরা তুই। আমি তো ভেবেছিলাম আমার বাপের বাড়ির কেউ আর বেঁচে নেই। আমার ভাইজান আমাকে আজও খুঁজছে। আমি যে কত বড় ভুল করেছি এত বছর সবার থেকে দূরে থেকে। নীল মানে আরিয়ান শাহরিয়ার নীল? আতিয়া কি সত্যি এস.কে. রহমানের বোন? আমি তো জানতাম না ওর এত বড় পরিচয় আছে। আমি তো ভাবতাম ওর সাধারণ পরিবারের মেয়ে। জানবেন কি করে আশরাফ চৌধুরী? আপনি তো টাকার নেশায় আর এই কালনাগিনী বোনের কথা অন্ধ হয়ে গিয়েছিলেন। আপনি নিজের স্ত্রীকে চাকরানির মতো রেখেছেন আর আদিবাকে কষ্ট দিয়েছেন। আমার বাবা জানলে আপনার কি অবস্থা করবেন সেটা একবার ভেবে দেখুন। আপনি শুধু আমার ফুপি আতিয়া চৌধুরীর স্বামী বলে আজ বেঁচে গেলেন, নাহলে আপনাকে আমি জেলে খানিটা আনাতাম। মমতা চৌধুরী আর অনেকের মুখ চুন হয়ে গেল। পুলিশ যখন তাদের টেনে নিয়ে যাচ্ছিল তখন মমতাজ চৌধুরীর মুখে আর কোনো কথা ছিল না। আদিবা এক পাশে দাঁড়িয়ে তার চোখের জল মুছছিল। সে আজ বুঝতে পারল নীল কেন তার জন্য নিজের জীবন বাজি রেখেছিল। ড্রয়িং রুমের পরিবেশ এখন একদম থমথমে। পুলিশ মমতাজ আর অনেককে নিয়ে চলে যাওয়ার পরে পুরো বাড়িতে এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে। কিন্তু সবার মনে এখন একটাই চিন্তা ঘুরছে, আর তা হলো আতিয়া চৌধুরীর আসল পরিচয়। আশরাফ চৌধুরী যেন এখনো ঘোরের মধ্যে আছেন। তিনি তার স্ত্রীর দিকে এমনভাবে তাকিয়ে আছেন যেন প্রথমবার তাকে দেখছেন। মান, যার নামে সারা দেশের মানুষ এক নামে চেনে, সেই প্রভাবশালী মানুষের বোন তার ঘরে এত বছর ধরে অবহেলায় পড়েছিল, এটা তিনি বিশ্বাসই করতে পারছেন না। আতিয়া, এটা কি শুনছি আমি?
মান তোমার নিজেরও বড় ভাই। তুমি এত বড় ঘরের মেয়ে, এটা তুমি আমাকে আগে বলনি। আমাদের বিয়ের এতগুলো বছর হয়ে গেল, অথচ একবারের জন্য তুমি তোমার ভাই কিংবা বাবার বংশের কথা আমাকে জানাওনি কেন? বলার মতো কোনো পরিবেশ কি তুমি কোনোদিন রেখেছিলে? তুমি তো সব সময় তোমার বোন আর ভাগ্নের কথাই মেতে থাকতে। আমি তো তোমার স্ত্রী, সেই সম্মানটুকু কি আমি এই বাড়িতে কোনোদিন পেয়েছি? আর আজ যখন নীল সবটা বলেই দিল, তখন তোমার খুব অবাক লাগছে, তাই না? আসলে সত্যিটি শোনার মতো ধৈর্য বা ইচ্ছা তোমার ছিল না কোনো দিন। ফুপি, আমি তো অবাক হচ্ছি আপনার কথা ভেবে। আপনি এত বড় আর নামি দামি একটা পরিবারের মেয়ে হয়ে এই বাড়িতে এত অপমান আর অবহেলা সহ্য করে কিভাবে বেঁচেছিলেন? আপনি কেন আমাদের সাথে আর তার নিজের পরিবারের সাথে যোগাযোগ করেননি? আব্বু আর দাদু তো আপনাকে পাওয়ার জন্য দিনের পর দিন চোখের পানি ফেলেছেন। আপনার কি একবার আমাদের কথা মনে পড়েনি? নীল রে, মনে কি আর পড়েনি? তোদের সবাইয়ের কথা ভেবেই আমি কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, তা শুধু আমিই জানি। আজ তোকে সব সত্যি বলি, শোন। আমি যখন জেদ করে বাড়ি থেকে বেরিয়ে আসি, তখন সোজা গিয়ে একটা হোস্টেলে উঠি। সেখান থেকে নিজে টিউশনি করে আর ছোটোখাটো কাজ করে নিজের পড়াশোনা চালিয়েছিলাম। সেই পড়াশুনো করার সময়ই আশরাফ চৌধুরীর সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তখন অনেক ছোট ছিলাম, বুঝতে পারিনি এই মানুষটা বিয়ের পর এতটা বদলে যাবে। কিন্তু ফুপি, প্রেম করে বিয়ে করে কি এতই বড় অপরাধ ছিল যে আপনি নিজের রক্তকে অস্বীকার করে এই নরকে পড়ে রইলেন? আব্বু তো আপনাকে জানার চেয়ে বেশি ভালোবাসতেন। আমি জানি ভাইজান আমাকে অনেক ভালোবাসতেন, কিন্তু আমি ছিলাম কামরুজ্জামানের রহমানের আদরের ছোট বোন। আমাদের পরিবারের একটা বিশাল সম্মান ছিল। আমি যখন কাউকে কিছু না বলে হোস্টেলে গিয়ে উঠলাম এবং পরে নিজের পছন্দ মতো বিয়ে করলাম, তখন আমার মনে হলো আমি বাবার আর বড় ভাইজানের মুখ পুড়িয়েছি। কোন মুখে আমি তাদের সামনে গিয়ে দাঁড়াবো? গিয়ে কি বলবো যে আমি তোমাদের না জানিয়ে প্রেম করে বিয়ে করে তোমাদের মান সম্মান ডুবিয়েছি? আমার এই লজ্জা আর অপরাধবোধ আমাকে শান্তিতে থাকতে দেয়নি। আমি ভেবেছিলাম ভাইজান আমাকে কোনো দিন ক্ষমা করবেন না, তাই নীরব হয়ে গিয়েছিলাম। নিজের পরিচয় লুকিয়ে এই বাড়িতে অপমান সহ্য করে পড়েছিলাম। ফুপি, আপনি ভুল ভেবেছিলেন। আব্বু সবসময় বলতেন, হাতিয়া যে অবস্থাতেই থাকুক না কেন, ও আমার বোন। আপনি কি জানেন, দাদু আজও আপনার জন্য সে ছোটবেলার মতো খাবার আলাদা করে তুলে রাখতে বলেন। আপনি কেন নিজেকে এত ছোট ভাবলেন ফুপি? আপনার এই নীরবতার সুযোগ নিয়েই ওই মমতা চৌধুরীর অনেক আপনার ওপর এত অন্যায় করার সাহস পেয়েছে। আতি, আমাকে মাফ করে দাও। আমি সত্যি জানতাম না তুমি। মানের বোন, আমি যদি আগে জানতাম তবে কোনোদিন তোমাকে এই অবহেলায় রাখতাম না। মমতাজের কথায় পড়ে আমি একদম অন্ধ হয়ে গিয়েছিলাম। আশরাফ চৌধুরী, আপনি এখনো নিজের ভুলটা বুঝতে পারেননি। আপনি আতিয়া চৌধুরীকে সম্মান করতেন শুধু যদি জানতেন উনি বড় কোনো ঘরের মেয়ে। তার মানে আপনার কাছে মানুষ হিসেবে ওনার কোনো মূল্য ছিল না। একজন স্ত্রী হিসেবে ওনার যে মর্যাদা পাওয়ার কথা ছিল তা আপনি দিতে পারেননি বলেই আজ আমার ফুপির অবস্থা। যাই হোক, অনেকদিন তুই অন্ধকার আর অপমানে কাটালেন ফুপি, আর নয়। এবার সময় হয়েছে আপনার নিজের ঘরে ফিরে যাওয়ার। আমি এখনই ফোন করছি। আজকে দাদু আর আব্বু এখানে আসবে আপনাকে সসম্মানে নিয়ে যাওয়ার জন্য। দেখি এই আশরাফ চৌধুরী আর তার এই বাড়ি আপনাকে কিভাবে আটকে রাখে। নীল পকেট থেকে ফোন বের করে তার বাবাকে কল করতে শুরু করলো। আতিয়া চৌধুরী জানতেন না তিনি কি করবেন, কিন্তু তার মনে এখন এক অদ্ভুত মুক্তি কাজ করছে। দীর্ঘ ২০ বছর পর তিনি তার বাবা আর ভাইয়ের সামনে দাঁড়ানোর সাহস সঞ্চয় করছেন। আদিবা তার মায়ের হাত জড়িয়ে ধরে পাশে দাঁড়িয়ে আছে। তার চোখেও আজ আনন্দের জল। ড্রয়িং রুমের গুমট ভাবটা কাটছেই না। আতিয়া চৌধুরী এখনো বিশ্বাস করতে পারছেন না যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেটি তার ভাইজানের সন্তান। তার মনে হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তিনি ঝাপসা চোখে নীলের দিকে তাকিয়ে রইলেন। ২০ বছর ধরে যে পরিচয় তিনি মাটির নিচে চাপা দিয়ে রেখেছিলেন তা এই ছেলেটি খুঁজে বের করলো কিভাবে? নীল, তুই আমাকে একটা কথা সত্যি করে বল তো বাবা, তুই আমার আসল পরিচয় জানলে কিভাবে?
আমি তো নিজের নাম পরিচয় সব কিছু বদলে ফেলেছিলাম। এমনকি এই বাড়িতেও কেউ জানতো না আমি কামরুজ্জামানের রহমানের বোন। তুই এতদিন পর আমাকে এই অবস্থায় খুঁজে পেলি কিভাবে? ফুপি, আমি যখন আস্তে আস্তে বড় হচ্ছিলাম তখন দেখতাম দাদু আর বাবা সবসময় মুখ ভার করে মন খারাপ করে বসে থাকতেন। বিশেষ করে কোনো উৎসব বা ঈদের দিন হলে তাদের কান্না থামানো যেত না। আমি যখনই তোমাদের কথা অর্থাৎ ফুপিদের কথা জিজ্ঞেস করতাম দেখতাম তাদের মন আরও খারাপ হয়ে যেত। বাবা শুধু বলতেন তোর একটা ফুপি ছিল যার অভিমানে আমাদের ঘর অন্ধকার হয়ে আছে। তখন থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম আমি আমার ফুপিকে খুঁজে বের করবই। কিন্তু সেটা তো সহজ ছিল না রে নীল। আমি তো কারোর সাথেই যোগাযোগ রাখিনি। হ্যাঁ ফুপি, কাজটা মোটেই সহজ ছিল না। আমি যখন পড়াশোনা শেষ করে বাবার ব্যবসায় হাল ধরলাম তখন আমি নিজে থেকে অনেক সোর্স আর লোক লাগিয়ে দিলাম শুধু আপনাকে খুঁজে বের করার জন্য। আমি পুরো দেশে আপনার জন্য আমার লোক ছড়িয়ে দিয়েছিলাম। শুধু বাংলাদেশ নয় ফুপি, আপনাকে খুঁজে বের করার জন্য আমি পুরো বিশ্ব তন্ন তন্ন করে খুঁজেছি। আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, যেখানে যেখানে বাঙালির বসবাস আছে আমি সব জায়গায় খোঁজ লাগিয়েছি। দিনের পর দিন আমি শুধু আপনার একটা ঠিকানার জন্য হন্য হয়ে ঘুরেছি। তুই আমার জন্য এত কষ্ট করেছিস বাবা? আমি তো তোকে চিনিও না, দেখিনি কোনোদিন। আপনি চিনতেন না ফুপি, কিন্তু আমি জানতাম আমার ফুপি বেঁচে আছে। কোথাও আপনার খোঁজ না পেয়ে আমি প্রায় হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু মাস ছয়েক আগে হঠাৎ একটা সোর্সের মাধ্যমে আমি একটা বড় খবর পাই। আমি জানতে পারি যে আপনি বাংলাদেশে আছেন। শুধু বাংলাদেশেই নেই, আপনি খুব সাধারণ একজন ব্যবসার অবহেলিত এক স্ত্রী হিসেবে এই বাড়িতে দিন কাটাচ্ছেন। আপনি যে খুব কষ্টে আছেন, আপনার স্বামী যে আপনাকে সম্মান দেয় না, আর আপনার ওপর যে অত্যাচার করা হয় সব খবর আমি পেয়ে গিয়েছিলাম। তুই সব জানতি? সব জেনেও তুই চাকর সেজে এই বাড়িতে আসলি কেন? পরিচয় দিয়ে তো আসতে পারতি। ফুপি, আমি যদি আরিয়ান শাহরিয়ান নীল হয়ে আসতাম তবে হয়তো আপনাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যেতে পারতাম, কিন্তু এই মানুষগুলোর আসল চেহারা দেখতে পারতাম না। আমি চেয়েছিলাম এই বাড়িতে থেকে এই মানুষগুলোর সামনাসামনি চিনতে। আমি দেখতে চেয়েছিলাম কারা আমার ফুপি আর আদিবাকে কষ্ট দিচ্ছে। এই মমতা চৌধুরীর অনেকের মতো জানোয়ারগুলো আপনার সাথে কি ব্যবহার করে তা নিজের চোখে দেখার জন্য আমি চাকরের বেশ নিয়েছিলাম। তাছাড়া আমি চেয়েছিলাম আদিবাকে যোগ্য সম্মান পাইয়ে দিতে। নীল, আমাকে দয়া করে ছোট করো না। আমি আমার ভুল বুঝতে পারছি। আমি জানতাম না আতিয়াকে খোঁজার পর দেশ বিদেশের সব মানুষ এক হয়ে যাবে। আপনার কথা ওকে না বলে ভালো আশরাফ চৌধুরী। আপনি আতিয়া চৌধুরীকে চিনতে পারেননি, কিন্তু এখন সারা পৃথিবী ওনাকে চিনবে। ফুপি, আপনার চিন্তা করবেন না। আমি সোর্স লাগিয়ে যেভাবেই হোক আপনাকে খুঁজে বের করেছি। আমি সোর্স লাগিয়ে যেমনি আপনাকে খুঁজে বের করেছি তেমনি এখন আপনাকে সসম্মানে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাব। আপনার ভাইজান আর আপনার বাবা অর্থাৎ আমার দাদু এখন আপনাদের দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আতিয়া চৌধুরীর চোখে এখন আর দুঃখের জল নেই, বরং এক ধরনের গর্বের আভা ফুটে উঠেছে। তিনি বুঝতে পারছেন তার বাপের বাড়ির রক্ত তাকে কোনোদিন একা ছাড়েনি। আদিবা তার ভাইয়ের দিকে তাকিয়ে এক অদ্ভুত মায়া অনুভব করছে। যে নীলকে সে অবজ্ঞা করত, সেই নীলই আজ তাদের অন্ধকার জীবনের আশার আলো হয়ে এসেছে। ড্রয়িং রুমের পরিবেশ এখন একদম বদলে গেছে। নীল তার পকেট থেকে আইফোনটা বের করলো। সে আর এখন সেই সাধারণ চাকর নীল নেই। তার চোখ মুখে এখন ফুটে উঠেছে আরিয়ান শাহরিয়ারের সেই চিরাচরিত তেজ। সে তার সেক্রেটারিকে ফোন লাগিয়ে খুব ঠান্ডা গলায় মাত্র একটা কথা বলল। আমি যেখানে আছি ঠিক সেখানে 5 মিনিটের মধ্যে আমার কনভয় পৌঁছানো চাই। আর হ্যাঁ, দাদুর আব্বুকে নিয়ে আসো। ফোনটা রেখে নীল আদিবা আর আতিয়া ফুপির দিকে তাকালো। বাইরে তখন এক বিশাল শব্দের গর্জন শোনা যাচ্ছে। মনে হচ্ছে যেন কোনো যুদ্ধ শুরু হয়েছে। আশরাফ চৌধুরী ভয়ে ভয়ে জানালা দিয়ে বাইরে তাকাতেই ওনার চোখ ছানাবড়া হয়ে গেল। দেখা গেল চৌধুরী বাড়ির সামনের রাস্তায় কয়েকশো কালো রঙের দামি মার্সিডিজ গাড়ি এসে গোল হয়ে দাঁড়ালো। পুরো এলাকা যেন কালো গাড়ির মেলায় ঢেকে গেছে। ঠিক সেই মুহূর্তে আকাশের বুক চিরে এক বিশাল হেলিকপ্টার একদম বাড়ির সামনে এসে ল্যান্ড করলো। হেলিকপ্টারের পাখার বাতাসে চৌধুরী বাড়ির ধুলোবালি সব ঘুরে গিয়ে এক অদ্ভুত ধোঁয়াশা তৈরি হলো। এ কি কাণ্ড নীল, এসব কি হচ্ছে? এত গাড়ি আর হেলিকপ্টার আমাদের বাড়ির সামনে কেউ? আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না।
এসবের কিছু আপনার না আশরাফ চৌধুরী। এগুলো আরিয়ান শাহরিয়ারের দুনিয়া। আপনি এতদিন যাকে অশিক্ষিত চাকর বলে গালি দিয়েছেন, এটা তারই ক্ষমতা। নীল আর এক মুহূর্ত দেরি করলো না। সে এক হাত দিয়ে ফুপি আতিয়া চৌধুরীর হাত ধরল আর অন্য হাতে আদিবার হাত ধরল। আদিবা যেন স্বপ্নের ঘুরে আছে। তার সেই সামান্য নীল আজ আকাশ থেকে হেলিকপ্টার নামিয়ে এনেছে। ফুপি, আদিবা, চলো আমার সাথে। তোমাদের এই দুঃখের দিন আজ এখানে শেষ। এই জরাজীর্ণ বাড়ি আর এই অসম্মানের জীবন ছেড়ে চলো তোমাদের আসল ঠিকানা। নীল যখন আতিয়া চৌধুরীর আর আদিবাকে নিয়ে প্রধান দরজা দিয়ে বের হচ্ছে, তখন তার হাঁটার স্টাইল আর রাজকীয় অ্যাটিটিউড দেখে বাড়ির সব কাজের লোক আর মেহমানরা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আশরাফ চৌধুরী দেয়াল ধরে কোনো মতে দাঁড়িয়ে আছেন। তার মাথা ঘুরছে। তিনি মনে মনে ভাবছেন, যাকে তিনি ঘর মোছার জন্য এনেছিলেন সে আসলে তার পুরো গোষ্ঠী কিনে নেওয়ার ক্ষমতা রাখে। আতিয়া, তুমি কি সত্যি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? আমি তো তোমার স্বামী। স্বামী হওয়ার যোগ্যতা আপনি অনেক আগে হারিয়েছেন। আজ থেকে আতিয়া চৌধুরী আর আদিবা চৌধুরী আরিয়ান শাহরিয়ারের জিম্মায়। আপনার সাথে কোনো হিসাব বাকি থাকলে আমার সেক্রেটারি পরে কথা বলবে। নীল যখন হেলিকপ্টারের সিঁড়ির কাছে পৌঁছালো, তখন হেলিকপ্টার থেকে নেমে এলেন দেশের সব থেকে ক্ষমতাশালী ব্যক্তি। মান এবং তার সাথে নীলের দাদু আতিয়া চৌধুরী তার ভাইজান আর বাবাকে দেখে আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। 20 বছরে জমে থাকা কষ্ট এক মুহূর্তে ধুয়ে গেল। হেলিকপ্টারটা যখন মাটি ছেড়ে আকাশের দিকে উঠল, তখন নিচ থেকে আশরাফ চৌধুরী শুধু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইলেন। তিনি আজ বুঝতে পারলেন যে অবহেলার আগুনে পুড়িয়ে তিনি নিজের ভাগ্যকেই ছাই করে দিয়েছেন। নীল আতিয়া চৌধুরী এবং আদিবাকে নিয়ে হেলিকপ্টারে ওঠার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই পুরো দেশে তোলপাড় শুরু হয়ে গেল। দেশের বড় বড় সব টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়ায় শুধু একটাই খবর, যে ঘটনাটি ঘটেছে তা সাধারণ মানুষের কল্পনার বাহিরে। প্রতিটি চ্যানেলের পর্দায় বড় বড় লাল অক্ষরে ব্রেকিং নিউজ স্ক্রল করছে। ব্রেকিং নিউজ, দেশের শীর্ষধনী এসকে রহমানের হারানাপন আতিয়া চৌধুরীর সন্ধান পাওয়া গেছে। দীর্ঘ 20 বছর ধরে নিখোঁজ থাকা ছোট বোনকে উদ্ধার করলেন এসকে রহমানের একমাত্র ছেলে এবং দেশের বর্তমান বিজনেস আইকন আরিয়ান শাহরিয়ার নীল। আভিজাত্য ছেড়ে সাধারণ কাজের লোকের বেশে নিজের ফুপিকে উদ্ধার করে তিনি অন্যান্য নজির স্থাপন করেছেন। চাঞ্চল্যকর তথ্য, নিজের ফুপিকে উদ্ধারের জন্য টানা কয়েক মাস চৌধুরী বাড়িতে চাকর সেজে সদ্য বসেছিলেন আরিয়ান শাহরিয়ার নীল। রাজপ্রাসাদ ছেড়ে সাধারণ চাকর হয়ে তিনি নিজের পরিবারকে শকুনিদের হাত থেকে বাঁচালেন। বাংলাদেশের ইতিহাসে এমন দ্রুত ও সাহসী অভিযান এর আগে কখনো দেখা যায়নি। ধামাকা নিউজ, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক আশরাফ চৌধুরীর আসল চেহারা ফাঁস। নিজের স্ত্রীকে অবহেলা এবং প্রভাবশালী এসকে রহমানের বোনকে চিনতে না পেরে আজ সব সমান হারিয়েছেন তিনি। অন্যদিকে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে মমতাজ চৌধুরী ও তার ছেলে অনেক এখন পুলিশের রিমান্ডে। শহর থেকে গ্রাম সব জায়গায় মানুষ হা করে টিভির দিকে তাকিয়ে আছে। চায়ের দোকানে, অফিসে, রাস্তায় সবখানে শুধু নীলের এই দুঃসাহসিক অভিযানের গল্প। সোশ্যাল মিডিয়ায় নীলের সেই হেলিকপ্টারের ওঠার ছবি আর ভিডিওটা কয়েক মিলিয়ন শেয়ার হয়ে গেছে। কেউ কেউ বলছে এটাই হলো আসল হিরো, আবার কেউ বলছে রক্তের টান একেই বলে। আশরাফ চৌধুরী নিজের ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন আর কাঁপছেন। এক একটা নিউজ চ্যানেলে যখন ওনার নাম আসছে, ওনার মনে হচ্ছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। টিভিতে যখন নীলের আসল পরিচয় আর এসকে রহমান বিশাল সাম্রাজ্যের ক্ষমতা দেখানো হচ্ছে, তখন আশরাফ চৌধুরী মাথা চেপে ধরলেন। এ কি হলো আমার সাথে? যাকে আমি খেতে বলে গালি দিয়েছি, জুতো পরিষ্কার করেছি, সে আসলে এই দেশের রাজপুত্র আরিয়ান শাহরিয়ার নীল। আমি কার সাথে টক্কর দিতে গিয়েছিলাম? আজ পুরো দুনিয়া আমাকে ধিক্কার দিচ্ছে। আতিয়াকে আমি যদি চিনতে পারতাম তবে আজ আমার এই অবস্থা হতো না। এদিকে আরিয়ানের বিশাল রাজপ্রাসাদ সম বাড়ির ড্রয়িং রুমে বসে আতিয়া চৌধুরী আর আদিবা টিভিতে নিজেদের খবর দেখে অবাক হয়ে যাচ্ছেন। আদিবা অবাক হয়ে ভাবছে, কাল যে লোকটা তার হাতে নাস্তা ট্রে এগিয়ে দিত, আজ পুরো দেশ তাকে নিয়ে ধন্য ধন্য করছে। ফুপি, দেখছেন তো, সময় টিভি থেকে শুরু করে যমুনা টিভি, পুরো দেশের মিডিয়া এখন আপনার কথা বলছে। এখন থেকে আর কেউ আপনাকে ছোট লোক বা ফকিনি বলে সাহস পাবে না। আজ থেকে আপনার সম্মান হবে সবার উপরে। নীল রে, আমি তো এসব কোনো দিন চাইনি। আমি তো শুধু একটু শান্তি চেয়েছিলাম। কিন্তু তুই আজ আমাদের যে সম্মান দিলি, তার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। আর সারা দেশের মানুষ জানলো
আমার ভাইজান আমাকে কতটা ভালোবাসেন। ঋণ কেন বলছেন ফুপি? আমি তো শুধু আমার দায়িত্ব পালন করেছি। আর আদিবা, তুমি ওভাবে কি দেখছো? টিভি থেকে আমাকে খুব বেশি হ্যান্ডসাম লাগছে? না মানে, আপনি যে এত বড় একজন মানুষ সেটা এখনো বিশ্বাস হচ্ছে না। আমি আপনাকে কত বকাঝকা করেছি, কত অবজ্ঞা করেছি। আমি সত্যি খুব লজ্জিত, আমাকে ক্ষমা করে দিন। ওসব ভুলে যাও। সে নীল তো এই বাড়িতে মরে গেছে। এখন তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো আরিয়ান শাহরিয়ান নীল, যার ইশারে আজ পুরো দেশের মিডিয়া তোমার পায়ের নিচে। নীল যখন হাসছিল তখন এসকে রহমান অর্থাৎ আতিয়ার বড় ভাইজান রুমে ঢুকলেন। তার চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তি। তিনি আজ শুধু বোনকে ফিরে পাননি, ছেলের বুদ্ধিতে তিনি আজ গর্বিত। মিডিয়ারে হইচইয়ের মাঝে নীল মনে মনে ঠিক করে ফেলেছে তার পরবর্তী পদক্ষেপ। আশরাফ চৌধুরী গত 2 দিন ধরে এক মুহূর্তের জন্য শান্তিতে ঘুমাতে পারেননি। চারিদিকে শুধু তার নামে ধিক্কার আর মিডিয়া ট্রোল। তার নিজের আত্মীয় স্বজনরাও এখন তাকে ফোন করে গালি দিচ্ছে। তিনি বুঝতে পারছেন আতিয়া আর আদিবাকে ছাড়া তার অস্তিত্ব এখন শূন্য। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক তাদের ফিরিয়ে আনবেন। নীলের দেওয়া ঠিকানা অনুযায়ী তিনি যখন শহরের সবথেকে দামি আর ভিআইপি এলাকায় পৌঁছালেন তখন তার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। বিশাল উঁচু দেয়াল দিয়ে ঘেরা এক বিশাল এলাকা, যার মাঝখানে দাঁড়িয়ে আছে এক রাজপ্রাসাদ। এ কি দেখছি আমি? এটা কি কোনো মানুষের থাকার বাড়ি নাকি রূপকথার কোনো রাজপ্রাসাদ? এত বড় গেট আর এত নিরাপত্তা তো আমার দেশের প্রধানমন্ত্রীর বাড়িতেও দেখিনি। আমি তো নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। আমার সারা জীবনের অর্জিত সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও কি এই বাড়ির একটা রূপের সমান দাম হবে? আমি কাকে সামান্য কাজের ছেলে ভেবে অবহেলা করেছি? কার হাতে ঝাড়ু তুলে দিয়েছিলাম আমি? বিশাল সোনারঙা গেটের সামনে দামি স্যুট পরা ডজন খানিক বডিগার্ড দাঁড়িয়ে আছে। তাদের প্রত্যেকের কানে ওয়্যারলেস সেট। আশরাফ চৌধুরী ভয়ে ভয়ে নিজের পরিচয় দিতেই সিকিউরিটির হেড তার উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিয়ে ভেতরে যাওয়ার অনুমতি দিল। গেট পেরিয়ে ভেতরে ঢোকার পর আশরাফ চৌধুরীর পা কাঁপতে লাগলো। দুপাশে মাইলের পর মাইল সাজানো বাগান, যার মাঝে দামি সব বিদেশি গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এক একটা গাড়ির দাম তার পুরো কোম্পানির চেয়েও বেশি। বাড়ির মূল দরজায় পৌঁছানোর পর তিনি দেখলেন ভেতরটা দামি ইতালিয়ান মার্বেল আর ঝাড়বাতির আলোয় ঝলমল করছে। আশরাফ চৌধুরী খুব সাবধানে পা টিপে টিপে ড্রয়িং রুমে ঢুকলেন। আরে আশরাফ চৌধুরী যে, আপনি হঠাৎ আমার এই ছোট্ট কুটিরে কি মনে করে? রাস্তা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? নাকি সিকিউরিটি গার্ডরা আপনাকে ভেতরে আসতে বাধা দিয়েছে? নীল বাবা, মানে আরিয়ান শাহরিয়ান নীল, আমাকে তুমি মাফ করে দাও। আমি সত্যি বড় অপরাধ করে ফেলেছি। আমি তো জানতাম না তোমরা আসলে মেঘের ওপরের মানুষ। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। আমি আজ আতিয়া আর আদিবাকে ফিরিয়ে নিতে এসেছি। ওদের ছাড়া বাকি বাড়িটা একদম মরা বাড়ির মতো হয়ে গেছে। কেউ না বলার নেই, এক ফোঁটা পানি দেওয়ার মতো রক্ষী। ছোট কুটির, আপনি কি আমার এই বাড়িটাকে অপমান করছেন আশরাফ সাহেব? আপনি আতিয়া চৌধুরীকে ফিরে নিতে এসেছেন কোন সাহসে? যে মানুষটাকে আপনি 20 বছর ধরে চাকরানির মতো খাটিয়েছেন, যার কোনো আত্মসম্মান আপনি রাখেননি, আজ তার পরিবারের ক্ষমতা দেখিয়ে আপনার ভালোবাসা জেগে উঠল। না বাবা, তেমন নয়। আতিয়া আমার স্ত্রী। হাজার হোক আমাদের এত বছরের সংসার। মমতা যারা অনেকে আমাকে ধোকা দিয়েছিল, ওরা এখন জেনে। এখন আমরা চাইলে আবার নতুন করে শুরু করতে পারি। আদিবা আমার কলিজার টুকরা মেয়ে। আমি ওদের ছাড়া থাকতে পারছি না। দয়া করে ওদের একবার ডাকো, আমি ওদের সাথে নিয়ে যেতে চাই। ফিরে যাওয়া তো দূরের কথা, আপনি এই বাড়িতে দাঁড়িয়ে যে কথা বলছেন এটা আপনার অনেক বড় ভাগ্য। আপনি কি জানেন এই ড্রয়িং রুমে আপনার মতো হাজিটা আশরাফ চৌধুরীকে আমি চাকরি দেওয়ার ক্ষমতা রাখি? আপনি আমার ফুপিকে ফিরে নিতে এসেছেন কোন সাহসে? তাকে কি আবার সেই ডাল ভাত খাইয়ে অন্ধকার ঘরে আটকে রাখার জন্য, নাকি আবার মমতাজের মতো কাউকে জুটিয়ে এনে তার উপর অত্যাচার করার জন্য? ঠিক সেই মুহূর্তেই উপরতলার বিশাল সিঁড়ি দিয়ে রাজকীয় ভঙ্গিতে নেমে এলেন আতিয়া চৌধুরী আর আদিবা। আতিয়া চৌধুরীর পরনে এখন কয়েক লক্ষ টাকা দামের দামি কাতান শাড়ি আর গলায় হীরের নেকলেস। তাকে দেখে চেনার কোনো উপায় নেই যে তিনি গত 20 বছর অভাব আর কষ্টে ছিলেন। আদিবার পরনেও নামী ডিজাইনারের পোশাক, তাকে যেন কোনো দেশের রাজকন্যা মনে হচ্ছে। আশরাফ চৌধুরী তার স্ত্রীকে দেখে বিস্ময়ে থমকে দাঁড়িয়ে রইলেন। আতিয়া, দেখো আমি তোমাকে নিতে এসেছি। চলো আমরা আমাদের নিজেদের বাড়িতে ফিরে যাই। মমতা যার অনেক এখন জেলে, আমাদের মাঝে আর কোনো বাধা নেই। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে এবার অনেক সুখে রাখবো। আপনার বাড়িতে?
যে বাড়িতে আমার কোনো সম্মান ছিল না, যে বাড়িতে আমাকে সবসময় চাকরানি আর ফকিন্নি ভাবা হতো। আমি এখন আমার নিজের বাবার ভিটায় আছি, আমার বড় ভাইজানের স্নেহে আছি। যে বাড়িতে আমার ভাইয়ের ছেলে নীল আমাকে দেবীর মতো সম্মান দেয়, সেই বাড়ি ছেড়ে আমি আপনার ওই ভাঙাঝুরা আর অপমানের নরকে ফিরে যাব? আদিবা মা, তুই তো আমার কথা বুঝবি। তোর বাবা কি তুই ক্ষমা করবি না? চল মা, আমরা বাসায় যাই। আব্বু, নীল মানে আরিয়ান ভাইয়া ঠিকই বলেছিল। আপনি মানুষ চিনতে ভুল করেছেন। এতদিন আমি আর আম্মু সহ্য করেছি, কারণ আমাদের যাওয়ার জায়গা ছিল না। কিন্তু আজ আমি পৃথিবীর সব থেকে দামি বাড়িতে আছি, আর সব থেকে নিরাপদ মানুষের সাথে আছি। আপনার ওই ছোট মনের মানুষের ভিড়ে ফিরে যাওয়ার ইচ্ছা আমার নেই। শুনুন তো আশরাফ সাহেব, আতিয়া চৌধুরী আর আদিবা এখন আর আপনার পরিবারের কেউ নয়। তারা এখন শাহরিয়ার পরিবারের গর্ব। আপনি এখন আসতে পারেন। আর হ্যাঁ, যাওয়ার সময় আপনার ওই পুরনো গাড়িটা একটু সাবধানে চালাবেন। এখানে এক একটা গাড়ি কয়েক কোটি টাকার। একটা আচর লাগলে আপনার পুরো বংশের সব সম্পত্তি বিক্রি করেও সে টাকা শোধ করতে পারবেন না। আশরাফ চৌধুরী অপমানে আর লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। তিনি আজ বুঝতে পারলেন যে হিরে তিনি অবহেলায় হারিয়েছেন, তা আর কোনোদিন ফিরে পাওয়া সম্ভব নয়। নীল তার কফির কাপে শেষ চুমুক দিয়ে আদিবার দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিল। রাজপ্রাসাদের ড্রয়িং রুমে তখন এক ভারী নীরবতা। আশরাফ চৌধুরী মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন, তার চোখের কোণে জল। নীল আর তার বাবা কামরুজ্জামান রহমানের চোখে তখনও রাগের আগুন জ্বলছে। কিন্তু আতিয়া চৌধুরী আর আদিবা চৌধুরী যখন আশরাফ চৌধুরীর এই অসহায় অবস্থা দেখলেন, তখন তাদের মনটা কেমন জানি নরম হয়ে এলো। হাজার হোক, এই মানুষটার সাথেই আতিয়া চৌধুরী 20টি বছর কাটিয়েছেন। ভাইজান, নীল, তোমরা ওকে আর কথা শুনিও না। মানুষটা ভুল করেছে ঠিকই, কিন্তু আজ যেভাবে ও নিজের ভুল বুঝতে পেরে আমাদের কাছে ছুটে এসেছে, তাতে আমার মনটা মানছে না। 20টা বছর তো ওনার সংসারই করেছি। দোষ ওনার যতটা ছিল তার চেয়ে বেশি ছিল ওই মমতাজ আর অনেকের কুমন্ত্রণা। আর যখন ও একা হয়ে গেছে, তখন ওকে এইভাবে তাড়িয়ে দিলে আমার শান্তি লাগবে না। নীল ভাইয়া, আম্মু ঠিকই বলেছে। আব্বু তো সবসময় এমন ছিল না। ওই মমতাজ ফুপি আর অনেক ভাই আসার পরে আব্বু বদলে গিয়েছেন। আজ আব্বুর এই করুণ দশা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। আমরা কি পারি না ওনাকে একটা সুযোগ দিতে? মাফ করে দাও না আব্বুটাকে। আতিয়া, আদিবা, তোমরা আমাকে ক্ষমা করতে পারবে? আমি জানি আমি তোমাদের উপর অনেক জুলুম করেছি। আমি অন্ধ ছিলাম, আমি হিরে চিনতে পারিনি। আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমাদের অসম্মান হতে দেব না। নীল বাবা, তুমি তো অনেক বড় মনের মানুষ। তুমি কি তোমার এই অধম মামাকে ক্ষমা করতে পারবে না? ফুপি আর আদিবার চোখের পানে আমি সইতে পারি না। ওরা যখন বলছে আপনাকে ক্ষমা করে দিতে, তখন আমার আর কিছু বলার নেই। তবে মনে রাখবেন আশরাফ সাহেব, এটা আপনার শেষ সুযোগ। এরপর যদি আমার ফুপি বা আদিবার চোখে এক ফোঁটা জল দেখে, তবে এই দুনিয়া থেকে আপনার নাম মুছে দিতে আমার এক মুহূর্ত সময় লাগবে না। ঠিক আছে, আতিয়া যখন চাইছে তখন আমি আর কথা বাড়াবো না। আশরাফ সাহেব, আপনি আতিয়াকে অসম্মান করেছিলেন বলেই আমি রেগেছিলাম। তবে আমার বোন আপনাকে ক্ষমা করেছে, তাই আমিও মেনে নিলাম। আজ থেকে আমরা এক পরিবার। ঠিক এই সময় পরিবারের প্রধান এবং সবথেকে প্রভাবশালী ব্যক্তিত্ব সৈয়দ হায়দার শাহরিয়ার সোফা থেকে গম্ভীর হয়ে উঠে দাঁড়ালেন। তার ব্যক্তিত্বের সামনে উপস্থিত সবাই মাথা নিচু করে থাকলো। তিনি এতক্ষণ চুপচাপ সবকিছু দেখছিলেন। তার চোখে মুখে এক রহস্যময় তেজ। তিনি সবার দিকে একবার তাকালেন এবং তারপর খুব গম্ভীর গলায় কথা বলা শুরু করলেন। তোমাদের সবার ক্ষমা আর ভালোবাসা দেখা শেষ হলো। এবার আমার একটা কথা আছে। আমি এই পরিবারের প্রধান হিসাবে আজ একটা গুরুত্বপূর্ণ ফয়সলা করব, আর সেই ফয়সলা তোমাদের সবাইকে মানতে হবে। আমি চাই না আমার নাতনি আদিবা আমার সেই বাড়িতে ফিরে যাক, যেখানে তার আগে কোনো সম্মান ছিল না। আবার আমি এটাও চাই না যে সে আমাদের থেকে দূরে অন্য কোথাও থাকুক। দাদাজান, আপনি কি বলতে চাইছেন? আমরা তো সবাই একসাথেই থাকবো। আপনি যা বলবেন আমরা তাই করব। আপনার কোনো আদেশ আমরা ফেলবো না। তবে শোনো, আমি চাই নীল আর আদিবার বিয়ে হোক। আমি এই দুই পরিবারের সম্পর্ককে লোহার মতো শক্ত করতে চাই। নীল যেমন ছদ্মবেশে থেকে আদিবাকে রক্ষা করছে, তেমনি সারা জীবন নীলই আদিবার দায়িত্ব নেবে। আমি সৈয়দ হায়দার শাহরিয়ার আজই সবার সামনে ঘোষণা করছি,
আমার নাতি আরিয়ান শাহরিয়ার নীলের সাথে আমার নাতনি আদিবার বিয়ে হবে, এটাই আমার শেষ কথা। সৈয়দ হায়দার শাহরিয়ারের এই ঘোষণা শুনে ড্রয়িং রুমের সবাই পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। নীল আর আদিবা একে অপরের দিকে তাকিয়ে একদম থমকে গেল। তারা স্বপ্নেও ভাবেনি বাড়ির বড় কর্তা এমন একটা সিদ্ধান্ত নিয়ে বসবেন। আশরাফ চৌধুরী আর আতিয়া চৌধুরীও খুব অবাক হলেন, তবে পরক্ষণেই তাদের মুখে হাসির আভা ফুটে উঠল। দাদাজান, আপনি সব কি বলছেন? আদিবা তো আমার, মানে আমি তো ওকে বাঁচাতে গিয়েছিলাম। বিয়েটা হঠাৎ করে কিভাবে সম্ভব? আপনি কি সত্যি এটা চাইছেন? দাদাজান, আমি তো নীল ভাইয়াকে অন্যভাবে কোনোদিন দেখিনি। আমি তো ওনাকে অনেক শ্রদ্ধা করি। বিয়েটা হঠাৎ করে, আমি বুঝতে পারছি না কি বলবো। চুপ করো তোমরা দুজনে, আমার সিদ্ধান্তের উপর কথা বলার সাহস কারো নেই। নীল, তুই কি আদিবাকে পছন্দ করিস না? আর আদিবা, নীল কি তোর জীবন বাঁচায়নি? তোরা দুজন ছাড়া কেউ কাউকে এতটা ভালো বুঝতে পারবি না। কামরুজ্জামান, আশরাফ, তোমাদের কি আর আমার এই সিদ্ধান্তে কোনো দ্বিমত আছে? বাবা যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন আর কোনো কথা নেই। আমার ছেলে আর আমার বোনের মেয়ের বিয়ে হলে আমি সব থেকে বেশি খুশি হব। নীল, তুই দাদাজানের কথা ফেলিস না। এটা তো আমার জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আমার মেয়ে আদিবা যদি শাহরিয়ার পরিবারের বড় বউ হয়ে আসে, তবে তার চেয়ে বড় পাওনা আর কিচ্ছু হতে পারে না। আমি এই বিয়েতে সানন্দে রাজি। দাদাজান যখন আদেশ দিয়েছেন আর আপনারা সবাই খুশি, তখন আমার আর কিছু বলার নেই। আমি দাদাজানের কথা অমান্য করব না। আদিবা লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। পুরো প্রসাদের খুশির জোয়ার বয়ে গেল। যে অন্ধকার আর ভুল বোঝাবুঝি ছিল তা এক নিমেষেই এক বিশাল খুশির খবরে বদলে গেল। নীল আর চোখে আদিবার দিকে তাকিয়ে মনে মনে একটু হাসল। আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসের পাতায় লেখা থাকবে। দেশের শীর্ষ ধনী পরিবার শাহরিয়ার ভিলা আজ এক রাজকীয় সাজে সেজেছে। আরিয়ান শাহরিয়ার নীল এবং আদিবার বিয়ে উপলক্ষে পুরো ঢাকা শহর যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। শাহরিয়ার ভিলার প্রবেশদ্বার থেকে শুরু করে মূল রাজপ্রাসাদ পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা বিদেশি টিউলিপ আর রাজকীয় অর্কিড দিয়ে সাজানো হয়েছে। রাস্তার দুপাশে হাজার হাজার এলইডি লাইট এমনভাবে জ্বলছে যেন মনে হচ্ছে আকাশ থেকে তারাগুলো মাটিতে নেমে এসেছে। বাড়ির সামনে শত শত দামি গাড়ি আর ভিআইপি মেহমানদের আনাগোনা। দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিদেশি রাষ্ট্রদূত এবং বড় বড় ব্যবসায়ীরা আজ এই বিয়ের সাক্ষী হতে এসেছেন। কামরুজ্জামান, সব ঠিকঠাক আছে তো? মেহমানদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। আজ আমার নাতি আর নাতনির বিয়ে, এটি যেন সারা বিশ্বের মানুষ মনে রাখে। আমাদের বংশের মর্যাদা যেন আজ আকাশ ছুঁয়ে যায়। বাবা, আপনি নিশ্চিন্তে থাকুন। 500-র বেশি বিদেশি শেফকে আনা হয়েছে খাবার তৈরির জন্য। সারা বিশ্বের সেরা সেরা রান্না আজ এই বিয়েতে পরিবেশন করা হবে। আর নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব বডিগার্ডদের পাশাপাশি স্পেশাল ফোর্সও মোতায়েন করা হয়েছে। কোনো কিছুর কমতি রাখিনি। প্রাসাদের ভিতরে হীরের ঝাড়বাতির আলোয় চারিদিক ঝলমল করছে। আদিবাকে সাজানোর জন্য প্যারিস থেকে নামী রূপচর্চা বিশেষজ্ঞ এবং ডিজাইনারদের আনা হয়েছে। আদিবার পরনে আজ কয়েক কোটি টাকা মূল্যের দুবাইয়ের তৈরি লাল লেহেঙ্গা, যাতে খাঁটি হিরে আর সোনার কারুকাজ করা। গলার হিরের নেকলেসটি দেখে মনে হচ্ছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের আলো সেখানে এসে জমা হয়েছে। আদিবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব দেখে নিজেই অবাক হয়ে যাচ্ছে। তার চোখে আজ আনন্দের সাথে সাথে এক অদ্ভুত ভয় ও লজ্জা খেলা করছে। মা আমার, তোকে আজ ঠিক যেন আকাশের পরী মনে হচ্ছে। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি তোর বিয়ে এত রাজকীয়ভাবে হবে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ওই অন্ধকার চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে আজ তুই এই আলোর জগতে রাজরানী হয়েছিস। আম্মু, আমার খুব ভয় লাগছে। সব কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। কাল যে মানুষটা আমাদের বাড়ির চাকর সেজে নাস্তা দিত, আজ আমি তার জীবনসঙ্গী হতে যাচ্ছি। নীল ভাইয়া, মানে আরিয়ান সাহেব কি সত্যি আমাকে ভালোবাসেন, নাকি দাদাজানের কথা রাখতে গিয়ে এই বিয়ে করছেন? পাগল মেয়ে, নীল তোকে কতটা ভালোবাসে সেটা তুই এখনো বুঝিসনি। ও তোর জন্য নিজের পরিচয় লুকিয়ে কয়েক মাস এই অপমান সহ্য করেছে। কোনো পুরুষ ভালোবাসা ছাড়া এত বড় ত্যাগ করতে পারে না। তুই খুব ভাগ্যবতী মা। অন্যদিকে আরিয়ান শাহরিয়ার নীলের ঘরেও সাজ সাজ রব।
নীল আজ সোনালী রঙের রাজকীয় শেরওয়ানি পরেছে, যার বোতামগুলো খাঁটি পান্নার তৈরি। মাথায় রাজকীয় পাগড়ি আর কোমরে হিরেখচিত তলোয়ার। আরিয়ান যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পাগড়ি ঠিক করছিল, তখন তার চোখে এক বিজয়ের হাসি ফুটে উঠল। সে মনে মনে ভাবল, আদিবা, তোমাকে রক্ষা করার জন্য যে প্রতিজ্ঞা আমি চাকর সেজে করেছিলাম, আজ স্বামী হিসেবে সে প্রতিজ্ঞা পূর্ণতা পাবে। সেক্রেটারি, সব মিডিয়াকে বলে দাও, বিয়ের কোনো ছবি যেন আমাদের অনুমতি ছাড়া বাইরে না যায়। এটা একটা একান্ত ব্যক্তিগত অনুষ্ঠান। আর হ্যাঁ, আশরাফ চৌধুরীকে সম্মতি স্টেজে নিয়ে এসো, হাজার হোক। উনি আমার শ্বশুর আর আদিবার বাবা। জি স্যার, সব ব্যবস্থা করা হয়েছে। গেটের সামনে হাজার হাজার সাংবাদিক ভিড় করে আছে, কিন্তু কাউকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়নি। আপনার আদেশে সবাই সজাগ আছে। বিয়ের মূল অনুষ্ঠান শুরু হলো এক বিশাল হলরুমে, যার ছাদটি কাচের তৈরি এবং সেখান থেকে সরাসরি রাতের আকাশ দেখা যাচ্ছে। নীল যখন রাজকীয় হেঁটে স্টেজে এলো, তখন উপস্থিত কয়েক হাজার মেহমান দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। নীল স্টেজের ওপর সোফায় বসলো। তার চারপাশে ঘিরে রয়েছে দেশের সব থেকে প্রভাবশালী মানুষেরা। কিছুক্ষণ পরে আদিবাকে নিয়ে আসা হলো। আদিবার আসার দৃশ্যটি ছিল আরও চমৎকার। ফুলের তৈরি একটি পালকিতে করে তাকে 4 জন বডিগার্ড কাঁধে করে নিয়ে এলো। আদিবা যখন নীল বা আরিয়ানের পাশে এসে বসলো, তখন পুরো হলরুমে আলোর রোশনাই কয়েক গুণ বেড়ে গেল। হে আল্লাহ, আমি কত বড় পাপী ছিলাম। আমি যে মেয়েকে বোঝা মনে করতাম, আজ সেই দেশের সব থেকে বড় রাজপ্রাসাদের রানী হতে যাচ্ছে। আরিয়ান বাবা, তুমি শুধু আমার মেয়েকে বাঁচাওনি, তুমি আমাদের বংশের মুখ উজ্জ্বল করেছো। আমাকে মাফ করে দিও বাবা। আশরাফ, কান্নাকাটি বন্ধ করো। আজ খুশির দিন। কাজী সাহেব, দেরি করবেন না। শুভ কাজ তাড়াতাড়ি শেষ করেন। আমার নাতি নাতনিকে আমি এক সুতোয় বাধা দেখতে চাই। কাজী সাহেব যখন নীলকে কবুল বলতে বললেন, তখন নীল গভীর চোখে আদিবার দিকে তাকিয়ে খুব শান্ত কিন্তু ধীর গলায় বলল, কবুল। এরপর আদিবার পালা। আদিবার লজ্জায় মাথা নিচু করে খুব ধীর গলায় 3 বার কবুল বলল। সাথে সাথে পুরো হলরুম তালি আর অভিনন্দনে ফেটে পড়ল। শুরু হলো আতশবাজির খেলা। প্রসাদের বাইরে আকাশে এত আতশবাজি ফুটছিল যে মনে হচ্ছিল দিন হয়ে গেছে। রাতের খাবারের আয়োজনে ছিল কয়েকশো রকমের পদ। দামি ক্যাভেরিয়ান থেকে শুরু করে বিরিয়ানি, সব কিছু ছিল বিশ্বমানের। মেহমানরা অবাক হয়ে গেছিল, একটি বিয়েতে এত টাকা কিভাবে খরচ করা সম্ভব। কিন্তু তারা জানতো না এটা শাহরিয়ার পরিবারের জন্য সামান্য ব্যাপার। নীল আর আদিবা যখন পাশাপাশি বসে খাবার খাচ্ছিল, তখন নীল নিচু স্বরে আদিবার কানের কাছে গিয়ে কিছু একটা বলল। আজ থেকে নীল শুধুই তোমার। তোমাকে কোনোদিন কোনো অভাব বা কষ্ট ছোঁয়া লাগতে দেব না। আর হ্যাঁ, এখন থেকে আমাকে চাকর নীল বললে কিন্তু ফাইন দিতে হবে। আপনি এখনো দুষ্টামি ছাড়লেন না? আপনি আমার জন্য যা করেছেন তার জন্য আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকতে রাজি। খবরদার, এই বাড়িতে কে করে দাসী নয়। তুমি শাহরিয়ার ভিলার মালকিন। আজ থেকে এই সাম্রাজ্য তোমার। বিয়ের অনুষ্ঠানে যখন শেষ হলো, তখন নীল আদিবাকে নিয়ে তাদের জন্য বিশেষভাবে সাজানো নতুন রুমে প্রবেশ করলো। রুমটি তাজা গোলাপের সুবাসে ভরে আছে। নীল আদিবার হাত ধরে জানালার পাশে নিয়ে গেল। বাইরে তখনও উৎসবের আলো জ্বলছে। নীল বুঝতে পারল তার ছদ্মবেশের এই যাত্রা আজ সার্থকতা পেয়েছে। কিন্তু সে জানত না মমতাজ আর অনেক জেল থেকে এই রাজকীয় বিয়ের খবর শুনে রাগে ফুঁসছে এবং তারা প্রতিশোধ নেওয়ার জন্য নতুন করে ভয়ঙ্কর ছক কষছে। বিয়ের পরের দিন সকাল। শাহরিয়ার ভিলার পরিবেশ আজ অন্যরকম। চারদিকে চাকর বাকর আর বডিগার্ডদের ব্যস্ততা, কিন্তু সবার মাঝে এক অদ্ভুত নিস্তব্ধতা। কারণ আজ বাড়ির বড় সাহেব অর্থাৎ আরিয়ান শাহরিয়ার নীল তার চিরচেনার রূপে ফিরে এসেছে। যে নীল একদিন চৌধুরী বাড়িতে মাথা নিচু করে থালা বাসন মাজত, আজ সে তার নিজের সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি। বিশাল ডাইনিং টেবিলে নাস্তা সাজানো হয়েছে। নীল সেখানে বসে আছে, ধবধবে সাদা সিল্কের শার্ট পরে, যার উপরের 2টো বোতাম খোলা। তার চোখে এখন এক ঠান্ডা মেজাজ আর আভিজাত্য ছাপ। সেক্রেটারি, গত 2 দিনে দেশের যে নিউজ পোর্টাল আমার পারমিশন ছাড়া আদিবার ছবি চেপেছে, তাদের লিস্ট আছে? জি স্যার, টোটাল 60টি নিউজ পোর্টাল আর 3টি ডেইলি নিউজ পেপার আছে। ওরা ব্রেকিং নিউজ দিতে গিয়ে ম্যামের ছবি ব্লার না করেই পাবলিশ করেছে।
আগামী 1 ঘন্টার মধ্যে সবকটা নিউজ পোর্টাল যেন ইন্টারনেট থেকে উধাও হয়ে যায়। আর ওই পেপারগুলোর এডিটরদের বলো, আরিয়ান শাহরিয়ার নীল যদি একবার কলম ধরে তবে তাদের প্রেসের লাইসেন্স আর কোনোদিন ফিরে পাবে না। আমার বাড়ির ভেতরে কি হচ্ছে তা দেখার অধিকার কোনো মিডিয়ার নেই। যাও। নীল কথাগুলো এমনভাবে বলল যেন কোনো সাধারণ বিষয় নিয়ে আলাপ করছে। তার চোখে কোনো উত্তেজনা নেই, শুধু এক পাহাড় সমান জেদ। ঠিক এই সময় আদিবা ডাইনিং রুমে ঢুকলো। আদিবার পরনে একটা রাজকীয় কাজ করা সালোয়ার কামিজ, কপালে ছোট একটা টিপ। নীলকে ওভাবে বসে থাকতে দেখে আদিবা একটু থমকে দাঁড়ালো। সে বুঝতে পারছে আগের সেই নরম মনের নীল আর এই নীল এক নয়। আপনি কি আমার উপর রেগে আছেন, বা কাল রাতের কোনো ব্যবহারে কি আপনি বিরক্ত? সকালে এসে এভাবে ধমকাচ্ছেন কেন সবাইকে? আপনার ওই রাগ দেখে আমার খুব ভয় লাগছে। আদিবা, ধমকানো আমার স্বভাব নয়, এটা আমার কমান্ড। যারা সীমানা বোঝে না তাদের সীমানা চিনিয়ে দিতে হয়। আর শোনো, এখন থেকে আমাকে আপনি বলার দরকার নেই। তুমি শাহরিয়ার পরিবারের বড় বউ, তুমি এখন এই দেশের অন্যতম প্রভাবশালী নারী। নিজের ব্যক্তিত্ব ঠিক করো। আমার খুব ভয় লাগে আপনার ওই রূপ দেখে। মনে হয় আমি আপনাকে চিনিই না। আপনি কি সেই একই নীল যে আমার জন্য জুতো পলিশ করে দিত আর সবার কথা নীরবে সহ্য করত? ওই নীলটা ছিল একটা প্রজেক্ট যে শেষ হয়ে গেছে। এখন যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে হলো আরিয়ান শাহরিয়ার নীল, যারা একটা ইশারায় স্টক মার্কেট উপরে ওঠে আর নিচে নামে। আর শোনো, চৌধুরী বাড়ির সেই দিনগুলোর কথা আজ থেকে আর কোনোদিন মুখে আনবে না। ওটা ছিল একটা শিক্ষা। এবার আমার আসল রাজত্ব শুরু। ঠিক সেই মুহূর্তে ড্রয়িং রুমে আশরাফ চৌধুরী ঢুকলেন। তিনি আজ একটু কাঁচামাচু হয়ে এসেছেন। তার কিছু ব্যবসা নিয়ে সমস্যা হচ্ছিল, তাই তিনি নীলের কাছে কিছু সাহায্যের আশায় এসেছেন। নীল বাবা, মানে আরিয়ান, আমি আসলে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমার কোম্পানির শেয়ারগুলো হঠাৎ করে কমে যাচ্ছে। বাজারে আমার অনেক দেনা হয়ে গেছে। তুমি যদি একটু সাহায্য করতে তবে বেঁচে যেতাম। আশরাফ সাহেব, আপনি কি মনে করেছেন আমি আপনাকে ক্ষমা করেছি মানে আপনার ব্যবসায় পার্টনার হয়েছে? ভুল ভাবছেন। আমি আমার ফুপির চোখের জল মুছে দিয়েছি। তার মানে এই নয় যে আপনার ওই ভাঙাচোরা ডুবন্ত নৌকাকে আমি টেনে তুলব। আরিয়ান শাহরিয়ার নিয়ে লাভ ছাড়া কোনো কাজ করে না। বাবা, তুমি তো আমাদের পর নও, এখন তো আমার এক পরিবার। আদিবা আমার মেয়ে, তুমি আমার জামাই। আমরা কি পারি না মিলেমিশে ব্যবসা করতে? আদিব আমার স্ত্রী এবং শাহরিয়ার পরিবারের সম্মান। আর পরিবার মানে ইমোশন নয়। আপনি ব্যবসার জন্য এখানে এসেছেন, তবে আমার পিএসের কাছে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। আর হ্যাঁ, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের যে শেয়ার আপনি হারাচ্ছেন সেগুলো আমিই কিনে নিচ্ছি, কারণ ওটা আমার ফুপি আর আদিবার কষ্টের জায়গা। ওটার মালিক এখন আমি। আপনি শুধু ওখানে একজন সাধারণ কর্মচারী হিসেবে থাকবেন, যদি আপনার সে যোগ্যতা থাকে। আশরাফ চৌধুরী একদম পাথর হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন আরিয়ান শাহরিয়ার নীলকে মামা বা জামাই বলে হাত করা সম্ভব নয়। সে এক ইস্পাতের মতো শক্ত মানুষ। নীল তার হাতের দামি রোলেক্স ঘড়িটা দেখল এবং আদিবার দিকে তাকালো। আদিবা, রেডি হয়ে নাও। আজ বিকেলে আমাদের একটা চ্যারিটি প্রোগ্রাম যেতে হবে। আমি চাই পুরো বিশ্ব দেখুক কার হাত আমি ধরেছি। আর শোনো, আজ থেকে তোমার সিকিউরিটির জন্য 4 জন ফিমেল কমান্ডার থাকবে। তোমার পারমিশন ছাড়া কেউ যেন তোমার 10 হাতের মধ্যে না আসে। এত কড়াকড়ি কেন? আমি তো সাধারণভাবেই চলতে পারি। সবার সাথে মেলামেশা করতে আমার ভালোই লাগে। সাধারণ হওয়াটা তোমার চয়েস হতে পারে, কিন্তু স্পেশাল থাকাটা আমার ইগো। আরিয়ান শাহরিয়ার স্ত্রী মানেই সে সবার উপরে। কথা জানার না পারে। দ্রুত তৈরি হয় না, আমার সময় খুব কম। নীল গটগট করে হেঁটে ডাইনিং রুম থেকে বেরিয়ে গেল। তার জুতো ঠেকার শব্দ পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল। আদিবা শুধু তাকিয়ে রইল তার এই নতুন রূপের স্বামীর দিকে। সে বুঝতে পারল তার জীবন এখন এক সোনার খাঁচায় বন্দি। সেখানে সে নারী হলেও হুকুম চলবে শুধু একজনের। শাহরিয়ার ভিলার আজ 1 বছর পূর্ণ হলো নীল আর আদিবার বিয়ের। এই 1 বছরে অনেক কিছু বদলে গেছে। আশরাফ চৌধুরী এখন নীলের কোম্পানির একজন বিশ্বস্ত ডিরেক্টর হিসেবে কাজ করছেন। তিনি তার আগের অহংকার বিসর্জন দিয়ে এখন এক আদর্শ বাবা ও স্বামী হওয়ার চেষ্টা করছেন। আতিয়া চৌধুরী ফিরে পেয়েছেন তার হারানো সম্মান আর রাজকীয় জীবন। আর নীল, সে এখন শুধু দেশের নয়, পুরো এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিজনেস টাইকুন। তবে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আদিবা আর নীলের সম্পর্কের মাঝে। নীলের সেই কঠোর অ্যাটিটিউড এখন শুধু বাইরের জগতের জন্য। আদিবার কাছে সে এক শান্ত ও গভীর প্রেমিক। আদিবা,
তুমি কি এখনো রেডি হওনি? গেস্টও সব চলে এসছে। আজ আমাদের অ্যানিভার্সারি আর নতুন প্রজেক্ট লঞ্চিং, দুটো একসাথে। তোমাকে ছাড়া তো আমি নিচে নামতে পারবো না। এই তো হয়ে গেছে। আপনি সব সময় এত অস্থির হয়ে যান কেন বলুন তো? দেখুন তো এই নীল রঙের শাড়িটাতে আমাকে কেমন লাগছে? আপনার নামের সাথে মিলিয়ে কিন্তু পরেছি। তোমাকে কোনোদিন খারাপ লেগেছে এমন রেকর্ড কি আমার কাছে আছে? তুমি শাহরিয়ার পরিবারের রানী। তোমাকে যে কোনো পোশাকই পৃথিবীর সব থেকে সুন্দর নারী মনে হয়। তবে হ্যাঁ, আজ একটু বেশি মায়াবী লাগছে। নীল আদিবার হাত ধরে রাজকীয় সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। পুরো হলরুম তখন করতালিতে ফেটে পড়ল। দেশের নামি দামি সব মানুষ আজ এখানে উপস্থিত। সৈয়দ হায়দার শাহরিয়ার অর্থাৎ নীলের দাদাজান সামনের সারিতে বসে গর্বের সাথে তার নাতি আর নাতনিকে দেখছেন। তার এক সিদ্ধান্তে আজ এই পরিবারটি এক সুতোয় গেঁথে গেছে। সৈয়দ কামরুজ্জামান রহমান এগিয়ে এসে নীলের কাঁধে হাত রাখলেন। বাবা নীল, আজ তোকে দেখে আমার নিজের জীবনের সব পাওয়া পূর্ণ মনে হচ্ছে। তুই যেভাবে তোর ফুপিকে সম্মান ফিরিয়ে দিয়েছিস এবং এই পরিবারকে আগলে রেখেছিস, তাতে আমি গর্বিত। তোকে আরিয়ান শাহরিয়ার নীল নাম দেওয়াটা সার্থক হয়েছে। আব্বু, এই সবই আপনাদের দোয়াই হয়েছে। আমি তো শুধু একটা ছদ্মবেশ নিয়েছিলাম সত্যিটা জানার জন্য। তবে আজ সবার সামনে আমি একটা ঘোষণা করতে চাই। আশরাফ চৌধুরী সাহেব, আপনি একটু সামনে আসুন। আশরাফ চৌধুরী কিছুটা ইতস্ততভাবে করে সামনে এলেন। নীল তার পকেট থেকে একটি বিশেষ ফাইল বের করলো এবং সবার সামনে তা তুলে ধরল। আজ আমাদের বিবাহ বার্ষিকীতে আমি একটা বড় উপহার দিতে চাই। আশরাফ সাহেবের যে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমি কিনে নিয়েছিলাম, আজ তা আমি ওনার নামে নয় বরং আদিবার নামে লিখে দিচ্ছে। এখন থেকে আদিবা শাহরিয়ার হবে সেই কোম্পানির নতুন চেয়ারম্যান। আর আশরাফ সাহেব সেখানে ওনার দক্ষতা দিয়ে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাবেন। নীলা, তুমি আমাকে এত বড় সম্মান দেবে আমি ভাবিনি। আমি তো তোমার কাছে অপরাধী ছিলাম। তুমি সত্যি শাহরিয়ার বংশের সুযোগ্য উত্তরসূরি। আমাকে তুমি ক্ষমা করে যে সুযোগ দিয়েছো, আমি তার মর্যাদা রাখবো। নীল, আপনি আমাকে এত বড় দায়িত্ব কেন দিচ্ছেন? আমি কি পারবো এসব সামলাতে? কেন পারবে না? আমি আছি না তোমার পাশে। আরিয়ান শাহরিয়ার নীলের স্ত্রী কোনো সাধারণ মেয়ে নয়। তুমি এখন থেকে নিজের পায়ে দাঁড়াবে, এটাই আমার চাওয়া। আর হ্যাঁ, ওই মমতাজ আর অনেক জেল থেকে বের হওয়ার পর যেন এই শহরের ধারে কাছে না আসতে পারে, সে ব্যবস্থা আমি অলরেডি করে ফেলেছি। তাতে চ্যাপ্টার আমাদের জীবন থেকে চিরতরে শেষ। চারিদিকে আনন্দের জোয়ার বয়ে গেল। রাতের আকাশে আবার শুরু হলো চোখ ধাঁধানো আতশবাজির খেলা। নীল আর আদিবা বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাইরের খোলা আকাশে হাজারো আলোর রোশনাই। নীল আদিবার হাতটা শক্ত করে নিজের হাতে মুঠোয় নিল। জানেন নীল, মাঝে মাঝে বিশ্বাস হয় না যে সেই দিনের সেই চাকর নীলই আজকে আমার জীবনটা এভাবে আলো দিয়ে ভরে দেবে। আপনি যদি সেই দিন ছদ্মবেশে আমাদের বাড়িতে না আসতেন, তবে হয়তো আমরা কোনো দিন মুক্তি পেতাম না। কিছু কিছু গল্প শুরু হয় অন্ধকার দিয়ে, কিন্তু শেষ হয় আলোর মাঝে। আমি সেই দিন শুধু তোমাকে উদ্ধার করতে আসিনি আদিবা, আমি নিজের জীবনের পূর্ণতা খুঁজতে এসেছিলাম। আর সেই পূর্ণতা আমি তোমার মাঝে পেয়েছি। আমি আরিয়ান শাহরিয়ার নীল পৃথিবীর সব জয় করতে পারলেও তোমার ভালোবাসার কাছে আমি চিরকাল হেরে থাকতে চাই। আদিবা লজ্জায় নীলের বুকে মাথা রাখল। আকাশের চাঁদটা যেন মেঘের আড়ালে মুচকি হাসল। দীর্ঘ ২০ বছরের কষ্ট, অবহেলা আর অপমানের অবসান ঘটিয়ে শাহরিয়ার পরিবার আজ পূর্ণতা পেল।